ক্লাসটাতে সাবজেক্টটাতে তোমাদের সাথে আছি ফাতিমা ফারহানা প্রভা। আমার পরিচয়টা একটু দিয়ে দিব, তোমরা তার আগে ঝটপট করে ক্লাসটাতে জয়েন করে ফেলো এবং আমাকে একটু জানাও যে তোমরা কে কোথা থেকে আজকে ক্লাসটাতে জয়েন করেছো। যারা আমাকে সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম, যারা নমস্কার জানাচ্ছে নমস্কার এবং গুড ইভিনিং। সো আমি একটু পরিচয় দিয়ে নিই, আমি ফাতিমা ফারহানা প্রভা, আগেই নামটা বলেছি। আমি পড়াশোনা করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আইবিএ তে, বিবিএ পড়ছি 4th ইয়ারে, আমাদের ফাইনাল এক্সাম কিছুদিন পরে শুরু হবে। আর এই ছাড়া আমি 10 মিনিট স্কুলে 2017 সাল থেকে পড়াই এবং 2018 সাল থেকে আমি ইংরেজি পড়াই। সো তারই ধারাবাহিকতায় তোমাদেরকে আমি ইংরেজি পড়াচ্ছি এখানে। আর এছাড়াও টেনএমএসে আমি ফুল টাইম চাকরি করছি কন্টেন্ট টিমে। সো বিভিন্ন কোর্স যখন তোমরা দেখো 10 মিনিট স্কুল থেকে এসেছে বা বিভিন্ন কোর্স বা বই যাই বলো না কেন, দেখা যায় যে এসব প্লেলিস্ট বা কোর্সের পেছনে আমরা কাজ করে থাকি। সো এটা ছিল আমার পরিচয়। সো তোমরা একটু তোমাদের পরিচয়টা আমাকে জানাও, তোমরা কে কোথা থেকে আছো, কোন কলেজ থেকে আছো এটাও আমাকে জানাতে পারো। আমার কলেজ ছিল আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, বা তোমরা কে কোন বোর্ড থেকে আছো এটাও আমাকে জানাতে পারো। যেহেতু আজকে প্রথম ক্লাস, আমরা একটু একে অপরের সাথে পরিচিত হব, সিলেবাস সম্পর্কে জানবো এবং ক্লাসের তোমাদের ক্র্যাশ কোর্সে আমি কিভাবে কোর্সটাকে প্ল্যান করেছি এটা সম্পর্কে জানাবো। আর ইংরেজি বিষয়টা ক্র্যাশ কোর্সে আমি একা নেব না, আমি এবং রেজাউল ভাইয়া নেবেন। সো আমি আর ভাইয়া মিলে দুজনই ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটো পেপারই ভাগ করে নেব। সো তোমাদের চিন্তার কোনো কারণ নাই। সো আমি দেখছি অলরেডি ক্লাসে 300-র মধ্যে স্টুডেন্ট চলে এসেছে, অনেকেই বিভিন্ন জায়গা থেকে আছে। এই মুহূর্তে আমি কমেন্ট সেকশন যখন দেখলাম, আমি দেখতে পাচ্ছি রামু থেকে একজন আছে, তার নাম হচ্ছে তানভীর তারেক, শিপায়েত হোসেন আছে, মারিনা আছে, আজিজা আছে, আকিব আছে, তাজিম আছে, শাহরিয়ার হক আছে। সো আরো যারা যারা আছো সবাইকে অনেক ওয়েলকাম ক্লাসটাতে। চলো আমরা একটুখানি আমাদের সিলেবাসটা সম্পর্কে আলোচনা করি। সো আমাদের শর্ট সিলেবাসে, আগের ব্রড সিলেবাসে তো আমাদের অনেক ধরনের গ্রামাটিক্যাল টপিক ছিল, শর্ট সিলেবাসে সেটাকে অনেকটাই ছোট করে আনা হয়েছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস বাদ দেওয়া হয়েছে, এরকম তারপর আর্টিকেলস বাদ দেওয়া হয়েছে, এরকম বিভিন্ন টপিক বাদ দেওয়া হয়েছে। তারপরেও যেসব টপিক থাকে সেইটার প্ল্যানটা আমি একটু তোমাদের সাথে শেয়ার করি। সো তোমরা এখানে আই হোপ তোমরা এটা পড়তে পারছো। সো আমি যদি দেখাই, এখানে যে পার্টটা আছে এটা হচ্ছে স্ক্রিনশটটা তোমাদের সিলেবাস থেকে, অর্থাৎ কোন পার্ট থেকে কত মার্কের কোয়েশ্চেন আসবে এটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। সো আমরা দেখছি প্রথমেই আসবে প্রিপোজিশন, যেখানে 5 মার্কস বরাদ্দ থাকবে। তারপর আসবে গ্যাপ ফিলিং উইথ স্পেশাল ক্লুজ, অর্থাৎ স্পেশাল ইউজ অফ ফ্রেজেস বা স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস আমরা যখন যে টপিকটাতে শিখি সেখান থেকে 5 মার্ক আসবে। কমপ্লিটিং সেন্টেন্সেস থেকে আসবে 10 মার্কস। রাইট ফর্মস অফ ভার্বস থেকে আসবে 7, ন্যারেটিভ স্টাইল থেকে আসবে 7, মডিফায়ার্স থেকে আসবে 7, তারপর আছে মডিফায়ার্স থেকে আসবে 5, সেন্টেন্স কানেক্টর, সিনোনিম, অ্যান্টোনিম এবং পাংচুয়েশন থেকে আসবে 7। তাহলে এগুলো ছিল আমাদের গ্রামাটিক্যাল পার্ট। আর যেটা আমাদের কম্পোজিশন পার্ট, ওখান থেকে ফর্মাল লেটার রাইটিং এ থাকবে 10, রাইটিং প্যারাগ্রাফ বাই লিস্টিং অর ডিসক্রিপশন এটাতে থাকবে 15, এবং রাইটিং প্যারাগ্রাফ কম্প্যারিজন এন্ড কন্ট্রাস্ট অথবা কজ এন্ড ইফেক্টে থাকবে 15। সো এটা হচ্ছে আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের জন্য টোটাল মার্ক ডিস্ট্রিবিউশনটা। আর ইংলিশ ফার্স্ট পেপারে যদি চলে আসি, ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমরা যদি দেখি যে ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স আসবে 5 মার্কের, শর্ট আনসার কোয়েশ্চেন্স আসবে 10 মার্কসের, ইনফরমেশন ট্রান্সফার, সামারি এই দুটোই আসবে 10-10 করে। তারপর ক্লোজ টেস্ট উইথ ক্লুজ, ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ, রিঅ্যারেঞ্জিং এগুলোতে থাকবে 5-10-10। তাহলে এইখানে টোটাল আসে হচ্ছে আমাদের 60 মার্কস। আর রাইটিং পার্টে থাকবে 40 মার্কস, সেখানে প্যারাগ্রাফ রাইটিং, স্টোরি রাইটিং এবং ইনফর্মাল লেটার্স থাকবে। তাহলে এইটা হচ্ছে তোমার টোটাল ইংলিশ ফার্স্ট পেপারের যে 100 মার্কস সেটা ডিস্ট্রিবিউশন। সো তোমরা বুঝতেই পারছো যে অনেকখানি কিন্তু সিলেবাসটা ছোট করা হয়েছে। সো আমি যদি এখন প্ল্যানটা বলি, তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে আমাদের প্ল্যান হচ্ছে একদম যেই লেসনগুলো পরীক্ষাতে আছে লেসনও কমানো হয়েছে, এবং শুধুমাত্র যে লেসনগুলো আছে সেগুলো একদম লাইন বাই লাইন ভোকাবুলারি সহ আমরা পড়িয়ে দিব। নিসা জিজ্ঞেস করেছে লেকচার শিট দেওয়া হবে কিনা, অবশ্যই আমরা লেকচার শিট দিয়ে দিব, এটা নিয়ে তোমাদের চিন্তার কোনো কারণ নেই। আর এখানে তুমি দেখতে পাচ্ছ মোস্টলি ইংলিশ ফার্স্ট পেপারে ক্লাস নেবেন রেজাউল ভাইয়া এবং ইংলিশ সেকেন্ড পেপারে ক্লাস নিব আমি। সো ইংলিশ সেকেন্ড পেপারে আমরা ক্লাস যেটা শুরু করব সেটা হচ্ছে প্রিপোজিশন দিয়ে। এই সপ্তাহে আমরা প্রিপোজিশনের উপর দুটো ক্লাস করব, আজকে একটা ক্লাস করব এবং নেক্সট দিন আরেকটা ক্লাস করব। ওকে,
আচ্ছা, রুবিনা বলেছে দুটো প্যারাগ্রাফে যে 15 মার্কস করে আছে এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? একটা হচ্ছে লিস্টিং বা ডেসক্রিপশন, তোমাকে একটা টপিক দিয়ে দেওয়া হবে, তুমি শুধু সেই টপিকটা নিয়ে বৈশিষ্ট্য বর্ণনা করবে, দেখতে কেমন, কি চলে সেখানে, এগুলো বর্ণনা করবে। আরেকটা প্যারাগ্রাফ হবে ইদার কজ এন্ড ইফেক্ট, অর্থাৎ কোনো একটা ঘটনা কেন ঘটে, সেটার কারণটা কি, এবং সেটা কিভাবে হয়তো প্রতিকার করা যায় বা সেটা কিভাবে ঠিকঠাক করা যায় এটা সম্পর্কে। অথবা কম্প্যারিজন এন্ড কন্ট্রাস্ট, অর্থাৎ সিমিলার দুটো জিনিসের উপরে হতে পারে। সো এটা হচ্ছে তোমাদের দু ধরনের প্যারাগ্রাফে মার্কস থাকে। অল রাইট, সো আমরা তো এটা দেখলামই। আর হচ্ছে আমাদের ফার্স্ট দুটো ক্লাসের প্ল্যানটা কি, আমরা প্রিপোজিশনস পড়বো, তারপরে সেকেন্ড উইকে আমি পড়াবো তোমাদেরকে ইংলিশ ফার্স্ট পেপারের একদম ফার্স্টের যে চ্যাপ্টারটা আছে সেটার নাম হচ্ছে আমার যদি ভুল আনফরগেটেবল হিস্ট্রি। সো আমি নেক্সট উইকে তোমাদেরকে ফার্স্ট পেপার পড়াবো, এই উইকে আমি সেকেন্ড পেপার পড়াবো, আর রেজাউল ভাইয়া এই উইকে ফার্স্ট পেপার পড়াবেন, নেক্সট উইকে সেকেন্ড পেপার পড়াবো। সো উইকলি আপাতত প্ল্যান হচ্ছে তোমাদের 4টা করে ইংলিশ ক্লাস হবে, এবং আমরা হোপফুলি তোমাদের সিলেবাসে, শর্ট সিলেবাসে যা যা আছে সবকিছু একদম টাইমলি সুন্দরভাবে কভার করতে পারবো। সো দেখতেই পাচ্ছ যে সবকিছু একদম প্ল্যানস রেডি, আমরা একদম সবকিছু নিয়ে রেডি। সো হোপফুলি আমাদের কোনো অসুবিধা হবে না। সো আমাকে এতটুকু জানাও যে কমেন্ট করে তোমরা সবাই সিলেবাস নিয়ে ক্লিয়ার কিনা, সিলেবাস নিয়ে তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা। আচ্ছা, যারা জিজ্ঞেস করছো ইবিআই তে কি হবে, ইবিআই তে তো আছে, ইবিআই তো ফুল কোর্স, সেখানে আমরা ইংলিশ গ্রামারের যেসব টপিক শর্ট সিলেবাসে কভার করা হয় না বা এইচএসসি এর জন্য লাগে না বাট পরবর্তীতে লাগবে, সেই টপিকগুলো কভার করবো। সো যারা ইবিআই তে আছো, অলরেডি তোমরা ভর্তি হয়েছো, সো ইবিআই এরটা আলাদাই তোমরা সার্ভিস পাবে, ওটাতে কোনো চিন্তার কারণ নাই। আচ্ছা, অবন্তী সেন বলেছে প্যারাগ্রাফটা এভারেজ, এভারেজ কয় পেজ লিখতে হবে? প্যারাগ্রাফ এভারেজে 2 থেকে 2.5 পেজ, 2 to 2.5, 3 পেজের বেশি একটা প্যারাগ্রাফ লেখার কোনো প্রয়োজনই নাই, 2 থেকে 2.5 পেজ লিখলেই কিন্তু চলবে। ওকে, তো আমি দেখছি তরিকুল, মাহাজিব, তারপর ইফতা হোসেন সাগর, মেরিনা, সাজ্জাদ, শেলি, তাসনিয়া বলেছে বুঝেছে। 14 জুন থেকে অ্যাসাইনমেন্ট দিবে বলেছে হাসান জুবাইর। কিসের অ্যাসাইনমেন্ট ভাইয়া? তারপর আমি দেখছি ফুল সিলেবাসের পিডিএফটা চাও, পিডিএফটা তো তোমাদের যে কোনো জায়গা থেকে, ও ফুল সিলেবাসের পিডিএফ, ফুল সিলেবাসটা তো এইচএস এর ফুল সিলেবাস কারেন্টলি, যেমন ধরো ইবিআই কোর্সে ওদের স্টুডেন্টরা বলেছিল ওদের পার্ট অফ স্পিচের বেসিকে প্রবলেম আছে, যেহেতু ওরা ফুল কোর্স করছে আমি ওদেরকে এখন পার্টস অফ স্পিচ পড়াচ্ছি। সো এরকম, কিন্তু শর্ট সিলেবাসে আমরা জাস্ট শর্ট সিলেবাসে যেসব টপিক আছে সেগুলো কভার করব। অল রাইট, সো নো কোয়েশ্চেন অ্যাবাউট সিলেবাস। এখন চলো আমরা আমাদের পড়াতে চলে যাই। আমি যেটা বলেছিলাম আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে প্রিপোজিশনস। তো প্রিপোজিশনস নিয়ে আমাদের আজকের পড়া। যারা ফন্ট নিয়ে বলছিলে, আমার মনে হয় এখন আর ফন্ট নিয়ে তোমাদের ঝামেলা হবে না। সো আমরা কি করব আজকের ক্লাসটাতে এবং এর পরবর্তী ক্লাসটাতে প্রিপোজিশনস শিখবো। সো ক্লাসের প্ল্যানটা যদি আমরা বলি, প্রথমে আমরা ইন্ট্রোডাকশন জানবো যে প্রিপোজিশন জিনিসটা আসলে কি, এটা কোথায় ব্যবহৃত হয়, কত ধরনের প্রিপোজিশন আছে, ক্লাসিফিকেশন জানবো। তারপরে আমরা জানবো ইউজেস অফ প্রিপোজিশন, বিভিন্ন প্রিপোজিশনের ব্যবহার কি, এতটুকু আমরা আজকের ক্লাসে করব। তারপরের ক্লাসে, যেটা সেকেন্ড ক্লাস, নেক্সট ক্লাসে আমরা কি করব, আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস শিখবো, যেটা কিনা অনেক বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এইচএসসির জন্য। এটা আমরা নেক্সট ক্লাসে শিখবো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। এবং আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন সলভিং। সো প্রিপোজিশনের উপর বোর্ড কোয়েশ্চেন আমরা সলভ করব নেক্সট ক্লাসে। সো এটা হচ্ছে আমাদের মূলত ক্লাসের প্ল্যান। ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাসের প্ল্যানটাও আমি বলে দিচ্ছি। আর আমার হাতের লেখার জন্য আমি খুবই দুঃখিত, পুরো কোর্স জুড়ে যেহেতু আমার হাতের লেখা দেখতে হবে, আমি খুবই আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে হাতের লেখাটা আসলে আরেকটু ভালো করলে ভালো হতো, বাট হচ্ছে না আর কি। ওকে, ফারদিন বলেছে আপু মডিফায়ার পড়াবেন কবে? মডিফায়ার সামনেই পড়াবো, এটা চিন্তার কোনো কারণই নাই। আচ্ছা, আর বলেছে যে ভিডিওটা ব্লার হলে তোমরা একটা কাজ করবে, ক্লাসটা থেকে বের হয়ে আরেকবার জয়েন করবে। আমার এন্ডে নেটওয়ার্ক একদম পারফেক্ট, আমার এন্ডে কোনো অসুবিধা নাই, তোমাদের এন্ডে নেটওয়ার্কে হয়তো ঝামেলা হচ্ছে। ওকে, সো চলো আমরা এখন শুরু করি প্রিপোজিশন নিয়ে আমাদের পড়াশোনা। সবার আগে আমাদের জানতে হবে প্রিপোজিশন জিনিসটা কি, তাই না? সো প্রিপোজিশন হচ্ছে একটা পার্টস অফ স্পিচ, অর্থাৎ একটা পার্টস অফ স্পিচ হচ্ছে প্রিপোজিশন। আমরা কথাবার্তায়, ইংরেজি কথায়, স্পিচে ব্যবহার করে থাকি, এরকম একটা পার্ট হচ্ছে প্রিপোজিশন। ওকে, আচ্ছা, বলেছে
অ্যাডমিশন করাবো কিনা, আগে তো বাবারা এইচএসসি পরীক্ষা দাও, এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে আমরা অ্যাডমিশনের দিকে চলে আসবো। মডিফায়ার তো অবশ্যই পড়াবো। আমি একটু যদি দেখে বলতে পারি তাহলে মনে হয় মডিফায়ার কত নম্বর ক্লাসে আসবে অ্যাপ্রক্সিমেট এবং কে নিবে সেটাও বলতে পারবো। মডিফায়ার্স হচ্ছে 6 নাম্বার ক্লাসের প্ল্যান এবং আমি মডিফায়ার্স পড়াবো, সো কোনো অসুবিধা নেই। এবং দেখো প্ল্যান অনুযায়ী কিন্তু প্রত্যেক 2টা টপিক পড়ানোর পরে আমরা টপিক 2টার উপরে একটা শুধুমাত্র কোয়েশ্চেন সলভিং এর ক্লাসই করব। সো এটার চিন্তার কারণে আমরা বোর্ডের কোয়েশ্চেন প্রচুর পরিমাণে সলভ করব পুরো কোর্স জুড়ে, যাতে তুমি ভালোভাবে শিখে নিতে পারো। আচ্ছা, এটা অ্যাডমিশনের জন্য কতটা হেল্পফুল? অ্যাডমিশনের কোয়েশ্চেনটা যদি বলো, আমি বলবো যে যেই টপিকগুলো শর্ট সিলেবাসে কভার হচ্ছে সেটা তো অবশ্যই হেল্পফুল, বাট ফুল যে সিলেবাসটা ছিল এইচএসসি তে যেগুলো বাদ দেওয়া হয়েছে সেগুলো আসলে অ্যাডমিশনের ক্ষেত্রে প্রয়োজন হবে। অ্যাডমিশনের ক্ষেত্রে এটা হেল্পফুল বাট ইনঅ্যাডিকুয়েট, অর্থাৎ পুরো সবগুলো টপিক কভার হবে না, শর্ট সিলেবাসে সবগুলো টপিক তো অবশ্যই কভার করব। ওকে, আচ্ছা, সো চলো আমরা শুরু করি। সেখানে প্রিপোজিশন জিনিসটা কি চলো আমরা একটু দেখি। প্রি পজিশনস, এটাতে আমাদের প্রথমে ভাঙতে হবে এই শব্দটাকে। প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে এবং পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। সুতরাং যেই ওয়ার্ড বা যেই শব্দ নাউন কিংবা নাউন ইকুইভ্যালেন্টের পূর্বে বসে সেন্টেন্সের অন্তর্গত অন্য ওয়ার্ডের সাথে ওই নাউন কিংবা নাউন ইকুইভ্যালেন্টের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। এখন এখানে সবার প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে বললাম নাউন এবং নাউন ইকুইভ্যালেন্ট, এই নাউন ইকুইভ্যালেন্ট জিনিসটা কি? নাউন ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে নাউনের সমতুল্য, অর্থাৎ কিছু কিছু শব্দ আছে যেগুলো সরাসরি নাউন না হলেও নাউনের মতন কাজ করে, যেমন জেরান্ড। জেরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত কিছু শব্দ যেগুলো নাউন হিসেবে কাজ করে, তাহলে জেরান্ড হচ্ছে একটা নাউন ইকুইভ্যালেন্ট। আবার কিছু ফ্রেজ আছে যে ফ্রেজগুলো একসাথে কয়েকটা শব্দ মিলে একটা নাউনের কাজ করে, তাকে নাউন ফ্রেজ বলা হয়, এইটাও নাউন ইকুইভ্যালেন্ট। তাহলে কি হলো, যখন কিছু শব্দ নাউন কিংবা নাউন ইকুইভ্যালেন্টের আগে বসে সেন্টেন্সের অন্তর্গত অন্য ওয়ার্ডের সাথে ওই নাউন কিংবা নাউন ইকুইভ্যালেন্টের সম্পর্ক স্থাপন করে তাকেই আমরা প্রিপোজিশন বলে থাকি। সো প্রিপোজিশন জিনিসটা কত ধরনের, হ্যাঁ প্রিপোজিশন কত ধরনের। এখন তুমি জিজ্ঞেস করতে পারো যে আপু এটা কি পরীক্ষায় আসবে, কত ধরনের প্রিপোজিশন? আসবে না, কিন্তু ওই যে যেহেতু প্রিপোজিশনটা শিখাচ্ছি, আমার মনে হয় শুধুমাত্র এইচএসসি পরীক্ষাতে উত্তর করতে পারবে অতটুকু না শিখিয়ে প্রপারলি শেখানো উচিত। তাই একটুখানি আগের পড়াটা পড়ে নিলেও তোমার জন্য পরবর্তীতে গিয়ে অনেক সুবিধা হবে। সো প্রিপোজিশনকে তার গঠন এবং কাজের ভিন্নতা অনুসারে আমরা 6টি ভাগে ভাগ করতে পারি। সিম্পল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, তারপর আছে ফ্রেজ প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন এবং ডিসগাইজড প্রিপোজিশন, সবগুলো আমরা শিখবো। ওকে, আচ্ছা, সো চলো আমরা এখন দেখি প্রিপোজিশনের প্রথমটা কি, সিম্পল প্রিপোজিশন। এটা কি? সাধারণত একটি ওয়ার্ড দ্বারা সিম্পল প্রিপোজিশন গঠিত হয়, যেমন সেই একটা ওয়ার্ডটা কি হতে পারে বাই, ফর, ফ্রম, এটা কেটে গেছে সরি, ফ্রম, উইথ, তারপর আফটার, অফ, অফ, অ্যাট, টু, এগুলো সবে কি একটা একটা শব্দ দ্বারা প্রিপোজিশন গঠিত হয়েছে, এগুলো হচ্ছে সিম্পল প্রিপোজিশনস। তো এটা আমরা বুঝতে পারলাম। তারপর চলো আমরা ডাবল প্রিপোজিশন দেখে নেই। যখন দুইটা সিম্পল প্রিপোজিশন একসাথে বা যুক্ত হয়ে একটা প্রিপোজিশনের মতন ব্যবহৃত হয় তাকেই আমরা ডাবল প্রিপোজিশন বলি। এটাও তোমরা পারো, অলরেডি তোমরা উদাহরণে প্রচুর পরিমাণে দেখেছো। আচ্ছা, মির্জা তাহসিন আহমেদ বলেছো যে আপু নাউন ফ্রেজ কি? নাউন ফ্রেজ হচ্ছে যে যখন একাধিক শব্দ একসাথে যুক্ত হয়ে একটা নাউনের কাজ করে তাকে আমরা নাউন ফ্রেজ বলে থাকি, বা আরো সংক্ষেপে বলতে গেলে একটা ফ্রেজ যখন নাউনের মতন কাজ করে তাকে আমরা নাউন ফ্রেজ বলি। আচ্ছা, উদ্দীপন বলেছে একটু স্লো করাতে, ঠিক আছে। আর বলেছে এখানে একজন বলেছে যে এটা কি স্লাইডটা দেয়া হবে? হ্যাঁ হ্যাঁ, স্লাইড দেওয়া হবে বাবা, কোনো চিন্তা নেই। স্লাইডের নোট কবে দিবেন? আমি এই ক্লাসটা শেষ হলেই লেকচার শিটটা দিয়ে দিব, চিন্তার কারণ নাই। ওকে, আচ্ছা, যেটা বলছিলাম যে যখন দুইটা সিম্পল প্রিপোজিশন একসাথে হয়ে বা যুক্ত হয়ে একটা প্রিপোজিশনের মতন কাজ করে তখন তাকে ডাবল প্রিপোজিশন বলে। সহজ না? দুটা প্রিপোজিশন যুক্ত হয়ে একটার কাজ করবে। যেমন আমরা একটু দেখি, হ্যাঁ আমি একটু আগে স্লো স্লো বলছি, অসুবিধা নেই। সো দেখো এখানে কি আছে, ইনটু। ইনটু একটা প্রিপোজিশন, এটাকে ভাঙলে আমরা পাই ইন এবং টু। এই ইন আর টু আলাদাভাবে আবার প্রত্যেকে একজন প্রিপোজিশন, তার মানে এখানে ইন আর টু দুইটা প্রিপোজিশন যুক্ত হয়ে ইনটু হয়েছে। আবার দেখো উইথ আর ইন,
এই দুটো প্রিপোজিশন যুক্ত হয়ে আমরা কি পেয়েছি উইদিন। উইদিনও একটা ডাবল প্রিপোজিশন। তারপর কি আছে আউট অফ, আউট একটা প্রিপোজিশন, অফ একটা প্রিপোজিশন, এই দুটো প্রিপোজিশন একসাথে হয়ে আমরা পেয়েছি আউট অফ। তাহলে ইনটু, উইদিন, আউট অফ এগুলো সব কি আমাদের ডাবল প্রিপোজিশনস। এই যে তোমরা কিন্তু আমাকে স্লো বলেছে, স্লোলি পড়াচ্ছি, এখন আই থিংক ঠিকঠাক হয়েছে। এখন আমাকে জানাবে ঠিক আছে কিনা। ওকে ওকে আচ্ছা, ডাবল প্রিপোজিশন তো হ্যাঁ আসিফ বলেছে আপু আমার নাম ডাবল প্রিপোজিশন, অ্যাজ আর ইফ মিলে, যদিও ইফ আসলে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয় না। সো ওকে, সিম্পল প্রিপোজিশন কি, যখন একটা ওয়ার্ড একটা প্রিপোজিশন হিসেবে ইউজ হয় সেটা হচ্ছে সিম্পল প্রিপোজিশন। যখন দুইটা ওয়ার্ড বা দুইটা প্রিপোজিশন একসাথে যুক্ত হয়ে একটা প্রিপোজিশনের মতন কাজ করে তাকে আমরা ডাবল প্রিপোজিশন বলে থাকি। তাহলে ইন প্লাস টু হয়ে যায় ইনটু, উইথ প্লাস ইন হয়ে যায় উইদিন, তারপর আউট প্লাস অফ হয়ে যায় আউট অফ। ওকে, স্লাইড কিভাবে পাবে, স্লাইড দিয়ে দিবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সো এখন চলো আমরা 3 নম্বরটা দেখি, কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ডটা কি, এখানে একটু খেয়াল করে দেখো, নাউন বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে যে প্রিপোজিশন গঠিত হয় তাকেই আমরা কম্পাউন্ড প্রিপোজিশন বলি। অর্থাৎ একটা নাউন, একটা অ্যাডজেক্টিভ কিংবা একটা অ্যাডভার্বের পূর্বে যদি একটা সিম্পল প্রিপোজিশন কি ছিল, যখন একটা ওয়ার্ড প্রিপোজিশন হিসেবে যুক্ত হচ্ছে সেটাই যখন একটা নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে যুক্ত হয়ে প্রিপোজিশন গঠন করে সেটাকে আমরা বলি কম্পাউন্ড। এবং কম্পাউন্ড প্রিপোজিশন গঠন করতে সাধারণত অনের জায়গাতে আমরা এ বসাই, বাইয়ের জায়গাতে আমরা বি বসাই বা বিই বসাই। উদাহরণ দেখলে কম্পাউন্ড প্রিপোজিশন একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে দেখো প্রথমটা কি আছে, অ্যাক্রস। ক্রস একটা শব্দ, ক্রসের আগে অন বসেছে, অন প্লাস ক্রস হয়ে গেছে অ্যাক্রস। দেখেছো, এটা একটা কম্পাউন্ড প্রিপোজিশন এবং আমি মোটামুটি শিওরলি বলতে পারি এটা তোমরা অনেকেই জানতে না। তারপরে বলেছে স্লাইড গুলো তো ক্লাসে দেওয়া হবে বাবা, এই যে ক্লাসটা শেষ হলে আমরা হচ্ছে আমি লেকচার শিটটা দিয়ে দিব, আমাদের যে কন্ট্রিবিউটর আছে সে হচ্ছে তোমাদেরকে স্লাইড গুলো সুন্দর করে সবগুলো দিয়ে দিবে। ওকে আচ্ছা, তারপরে বলেছে ওকে আজকেই দিয়ে দিব, স্লাইডের আজকেই দিয়ে দিব। নিলয় বলেছে আপু পড়াগুলো গুছাতে পারছি না, একটা পড়ার পরে আগেরটা ভুলে যাচ্ছি। এটা কি সাবজেক্টের কথা বলছো নাকি আমি এক স্লাইড পড়ানোর পরে পরের স্লাইড ভুলে যাচ্ছ? তাহলে তো একটু ঝামেলা হয়ে যাবে। ওকে, তারপরে আমরা যদি দেখি অ্যাবাউট, অ্যাবাউট কে ভাঙলে কি পাই, অন প্লাস বাই প্লাস আউট। তাহলে এখানে তিনটা প্রিপোজিশন যুক্ত হয়ে দেখো, অন প্লাস বাই প্লাস আউট যুক্ত হয়ে হয়েছে অ্যাবাউট। বাই প্লাস হাইন্ড যুক্ত হয়ে হয়েছে বাহাইন্ড। তারপরে বাই প্লাস ফোর যুক্ত হয়েছে বিফোর। তারপরে অন বাই আপ যুক্ত হয়ে আমরা পেয়েছি অ্যাবাভ। তারপর যদি দেখো বাই প্লাস লো যুক্ত হয়ে আমরা পেয়েছি বিলো। অন প্লাস লং যুক্ত হয়ে আমরা পেয়েছি অ্যালং। বাই প্লাস টুয়েন, টুয়েন মানে হচ্ছে দুই বা টু, এটা যুক্ত হয়ে আমরা পেয়েছি বিটুইন। তারপরে আমরা বলছি বাই প্লাস সাইড যুক্ত হয়ে হয়েছে বিসাইড। বাই প্লাস ইয়ন্ড হয়েছে বিয়ন্ড। আচ্ছা, একজন বলেছে কম্পাউন্ড প্রিপোজিশনের আগের অংশটা বুঝি নাই, এই যে এখানেই বুঝাচ্ছি দেখো, বাই যত জায়গাতে আছে বাইগুলো কম্পাউন্ডে এসে হয়ে গেছে বিই, অর্থাৎ কম্পাউন্ডে আসার সময় বাইগুলোকে বিই হয়ে যাচ্ছে আর অনগুলো হয়ে যাচ্ছে এ। আমরা এটাই বলেছি, অনগুলো হয়ে যাচ্ছে এ। পরের অংশটাতে এটাই বলা হয়েছে যে কম্পাউন্ড প্রিপোজিশনে বাই গুলো হয়ে যাবে বি অথবা বিই আর অন গুলো হয়ে যাবে এ। এটাই আমরা বলেছিলাম। বুঝেছো? এখন কি বুঝেছো কিনা বলো। আচ্ছা, আর সজীব মন্ডল বলেছে কোন বুক থেকে প্র্যাকটিস করবে? অবশ্যই অবশ্যই টেস্ট পেপার প্র্যাকটিস করবে, এখন আর বই থেকে প্র্যাকটিস করার সময় নাই, টেস্ট পেপার প্র্যাকটিস করবে বেশি করে। ওকে, অলরাইট নীলা রয়, এই যে তোমার কমেন্ট পড়েছি, স্নেহা বনি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তারপরে এটা সজীব জিজ্ঞেস করছে, সজীবের উত্তর তো করেছি। আচ্ছা ওকে, সো এটা তো আমরা বুঝেছি। এখন চলো আমরা দেখি ফ্রেজ প্রিপোজিশনসটা কি। যদি দুই বা ততোধিক প্রিপোজিশন একত্রিত হয়ে একটি একক প্রিপোজিশন রূপে ব্যবহৃত হয় তাকেই আমরা ফ্রেজ প্রিপোজিশন বলি। যদি দুই বা ততোধিক, যেটা ছিল যে শুধু দুইটা প্রিপোজিশন যুক্ত হয়ে একটা শব্দ গঠন করে প্রিপোজিশন হলে সেটাকে আমরা ডাবল বলতাম।
এখানে দুই বা ততোধিক হতে পারে, সেক্ষেত্রে আমরা কি করব, ফ্রেজ প্রিপোজিশন ব্যবহার করব। আচ্ছা, সুলতানা রায়া বলেছে যে আপু বিয়ন্ড কোথায় ইউজ হবে ওটা একটু বলে দিতে। বিয়ন্ড শব্দটার মানে হচ্ছে কোনো কিছু, কোনো কিছুর অনেক বাইরে, এটা হচ্ছে বিয়ন্ড। যেমন আমরা বলে থাকি যে দিস ইজ বিয়ন্ড মাই আন্ডারস্ট্যান্ডিং। এটার অর্থ হচ্ছে এটা আমার বোঝার ক্ষমতার অনেক বাইরে। বিয়ন্ড মানে হচ্ছে অনেক বাইরে, এটা আমার বোঝার ক্ষমতার অনেক বাইরে। তারপর থাকে না দিস ইজ বিয়ন্ড কনভারসেশন, এটা আর কথা বলে ঠিক করা যাবে না। দিস ইজ বিয়ন্ড মাই স্কোপ, এটা আমার সুযোগের মধ্যেই নাই। দিস ইজ বিয়ন্ড মাই বাজেট, এটা আমার বাজেটের মধ্যে নাই। বিয়ন্ড শব্দটার মানে হচ্ছে কোনো কিছু অনেকখানি বাইরে, এরকম একটা অর্থ প্রকাশ পাচ্ছে। ওকে, সো আমরা এখন দেখছি। ওকে, অল রাইট। মোফাজ্জল বলেছে যে কতদিনের মধ্যে আমরা ভালোভাবে প্রিপোজিশন শিখে নেব। ক্লাসে খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়ো, আশা করি এই যে দুটো ক্লাস আমরা করব এটার ফলে তুমি বেশিরভাগ প্রিপোজিশনের ব্যবহার খুব ভালো করে শিখতে পারবে। ওকে, সো আচ্ছা, কাফিকে দেখতে পাচ্ছি। হ্যালো কাফি, অনেকদিন পরে, কেমন আছো তুমি? আচ্ছা, ফ্রেজ প্রিপোজিশন তো আমরা দেখলামই, ফ্রেজ প্রিপোজিশনের একটু উদাহরণ দেখি। অন অ্যাকাউন্ট অফ, এটার একটা হচ্ছে অন অ্যাকাউন্ট অফ শব্দটা মানে হচ্ছে কারো কোনো একটা বর্ণনা দিচ্ছে, থাকে না যে দিস হ্যাজ বিন ডিসাইডেড অন অ্যাকাউন্ট অফ দ্য প্লেইন্টিফ। এটা একটু কঠিন হয়ে গেছে, যেমন আমরা বলতে পারি দিস দ্য ডিসিশন হ্যাজ বিন টেকেন অন অ্যাকাউন্ট অফ হার মাদার। তাহলে তার মায়ের যে বর্ণনা, সেই বর্ণনা অনুসারে, অন অ্যাকাউন্ট অফ মানে হচ্ছে বর্ণনা অনুসারে। বাই ডিন্ট অফ শব্দটা মানে হচ্ছে কোনো কিছুর মাধ্যমে, বাই ডিন্ট অফ মানে মাধ্যমে, বাই মিনস অফ মানেও কোনো কিছুর মাধ্যমে। তাহলে দেখো অন অ্যাকাউন্ট অফ এগুলোতেও কি করছি আমরা, দুই বা ততোধিক প্রিপোজিশন একসাথে যুক্ত করছি। আরো কি কি থাকতে পারে, ইন ফ্রন্ট অফ, ইনস্টেড অফ, লুক ফর ইত্যাদি। তাহলে ইন ফ্রন্ট অফ, ইনস্টেড অফ, লুক ফর এগুলো সবই হচ্ছে কি ফ্রেজ প্রিপোজিশন। ওকে, তারপর চলো আমরা দেখি পার্টিসিপল প্রিপোজিশনটা কি। যখন প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল যদি প্রিপোজিশনের মতন ব্যবহৃত হয়, তাকে আমরা পার্টিসিপল প্রিপোজিশন বলে থাকি। ঝটপট করে কমেন্ট করো তো যে প্রেজেন্ট পার্টিসিপলটা কি আর পাস্ট পার্টিসিপলটা কি, ঝটপট করে এটা একটু কমেন্ট করো। হ্যাঁ, ফ্রেজ প্রিপোজিশন একটু অ্যাডভান্সড লেভেলে ডাবল প্রিপোজিশন বলতে পারো, কারণ ফ্রেজ প্রিপোজিশন মানে হচ্ছে অনেকগুলো শব্দ একসাথে হয়ে একটা প্রিপোজিশনে কাজ করছে, আর ডাবল প্রিপোজিশন মানে শুধুমাত্র দুইটা প্রিপোজিশন যুক্ত হয়ে একটা প্রিপোজিশনের কাজ করছে। বাই ডিন্ট অফটা হতে পারে, আচ্ছা ওকে, না ফ্রেজ প্রিপোজিশন গ্রুপ ভার্ব না, গ্রুপ ভার্ব আলাদা জিনিস। আচ্ছা রাহাত, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, জাহরা ফাতিমা বলেছে ভি প্লাস আইএনজি এবং ভি3। থ্যাংক ইউ সো মাচ ফাতিমা, আমার নামও ফাতিমা, আমরা মিতা। ওকে, ভি2, ভি3টা না ভি2 হবে। আচ্ছা, ভি2 বলেছে হাসান জুবাইর। ওকে, তারপর আমি দেখছি ভি2 বলেছে শিমুল, ভেরি গুড। প্রেজেন্ট ভার্বের সাথে আইএনজি বলেছে সিজান, ভেরি গুড। স্বাধীন বলেছে ওকে। তারপর ফুয়াদ হাসান বলেছে প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, নাউন ফ্রেজ এগুলো ক্লিয়ার করে দিতে। খুবই ইজি, যখন কয়েকটা শব্দ মিলে একটা প্রিপোজিশনে কাজ করবে সেটা প্রিপোজিশনাল ফ্রেজ, যখন কয়েকটা শব্দ মিলে একটা অ্যাডভার্বের কাজ করবে সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যখন কয়েকটা শব্দ মিলে একটা নাউনের কাজ করবে সেটাই নাউন ফ্রেজ। বুঝেছো, যেটার কাজ করবে সেটা সেই ফ্রেজ। খুবই ইজি। ওকে, প্রেজেন্ট পার্টিসিপল বাসার হয় নাই বাবা, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি। ওকে, আমরা অনেকগুলো উত্তর তো করেছি, ঠিক আছে। তো এখন আমরা দেখি যে হি স দ্য পিপল ওয়াকিং পাস্ট হিম। তাহলে এই যে ওয়াকিং, এইটা হচ্ছে আমাদের এখানে প্রেজেন্ট পার্টিসিপল, যে কিনা একটা প্রিপোজিশনের মতন ব্যবহৃত হচ্ছে। আবার কনসিডারিং হিজ এজ হি ওয়াজ পার্ডনড, এখানে কনসিডারিং শব্দটা হবে কি, কনসিডারিং শব্দটা হবে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। তারপরে আছে অ্যাকর্ডিং, অ্যাসিউমিং, কনসার্নিং, রিগার্ডিং, স্পিকিং, এগুলো সবই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল এবং এগুলো সবই কি প্রিপোজিশনের মতন কাজ করছে, তাই এদেরকে আমরা পার্টিসিপল প্রিপোজিশন বলে থাকি। অল রাইট। আচ্ছা, মির্জা বলেছে ক্লজ বুঝি না। আমরা যখন কমপ্লিটিং সেন্টেন্স করব তখন আমরা ক্লজ পড়বো, চিন্তার কারণ নাই, কমপ্লিটিং সেন্টেন্সে ক্লজটা থাকবে। আচ্ছা, তারপরে আমরা চলে আসি ডিসগাইজড প্রিপোজিশনে। ডিসগাইজড প্রিপোজিশন জিনিসটা কি, সেটা হচ্ছে, আচ্ছা
নাহিদ হাসান বলেছে, আপু আমার বেসিকটা দুর্বল, আমি কি কোনোভাবে ওই গ্রুপে জয়েন করতে পারবো? অবশ্যই পারবে, কোনো চিন্তার কারণই নাই। তুমি হচ্ছে ইবিআই কোর্স ফিটা মনে হয় একটু ডিসকাউন্টেড থাকা উচিত তোমাদের জন্য, যারা অলরেডি ক্র্যাশ কোর্সে জয়েন করেছো। ইবিআই তে আমরা ইংলিশটা একদম ফুল পড়াবো, যতটুকু ধরো আমি চেষ্টা করবো অন্তত পক্ষে অ্যাডমিশনের আগে যতটুকু প্রয়োজন হবে অতটুকু পড়িয়ে দেওয়ার। সো এটা চিন্তার কারণ নেই। ওকে, আচ্ছা। সো এখানে আমরা দেখছি, ওকে, আমরা এখানে দেখছি ডিসগাইজড প্রিপোজিশন। এখানে কোন কোন ক্ষেত্রে অন, অ্যাট, অফ, পার এই প্রিপোজিশনের পরিবর্তে আমরা এ বা ও এর সাথে অ্যাপোস্ট্রফি যুক্ত ব্যবহার করি। এ বা ও এর সাথে অ্যাপোস্ট্রফি যুক্তকেই ডিসগাইজড প্রিপোজিশন বলা হয়। আরেকটা জিনিস, লাইফটা তো বন্ধ হয়ে গেছে। আপু বুঝলাম না কেন। আরেকবার লাইভে যাও। হ্যাঁ আপু, লাইভে গেছি। ওকে, ঠিক আছে, আমি একটু অপেক্ষা করি, সবাই আরেকবার জয়েন করতে করতে একটু অপেক্ষা করি। ওকে, এখন পর্যন্ত একেবারেই হঠাৎ করে লাইফটা একদম বন্ধ হয়ে গেল। অনেকে ছিল কিন্তু ক্লাসে, আহারে আবার জয়েন করতে হবে ওদের কষ্ট করে। ওকে, সো খুবই দুঃখিত, আমাদের লাইভটা হচ্ছে হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছিল। কেন বন্ধ হয়ে গেছিল আমি বুঝতে পারছি না, আমি একটু অপেক্ষা করি। ক্লাসে প্রায় 550 জন স্টুডেন্ট ছিল, তোমরা একটু কষ্ট করে ওদেরকে আরেকবার মেনশন করে দাও। খুবই কষ্ট পাবো যদি সবাই প্রথম ক্লাসটাতে এইভাবে কষ্ট পেয়ে ফেরত চলে যায়। হঠাৎ করে লাইভটা জাস্ট ডিসরাপ্টেড হয়ে বন্ধ হয়ে গিয়েছিল, নেটওয়ার্কে কোনো সমস্যা না, জুম বা ফেসবুকের কোনো একটা গ্লিচের কারণে ঝামেলা হয়েছে। আচ্ছা, নরিন বলেছে যে আপু একটা পেজ শেষ করে 1 মিনিট রাখতে। ঠিক আছে, 1 মিনিট রাখবো, অসুবিধা নাই। আর রাহাত ভাইয়া কোনো একটা কারণে ক্লাসটা হচ্ছে জাস্ট লাইভটা বন্ধ হয়ে গিয়েছিল, জুমে আমরা ছিলাম, ফেসবুকের একটা গ্লিচ হবে, এটা আমি আরেকবার এই পার্টটা আরেকবার ব্যাখ্যা করব, অসুবিধা নেই, হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছিল তো। আচ্ছা, ঠিক আছে, সো আমি এই স্লাইডটা আরেকবার পড়াচ্ছি, কোনো অসুবিধা নেই। দেখো, ডিসগাইজড প্রিপোজিশনটা কি? যখন কোনো কোনো ক্ষেত্রে অন, অ্যাট, অফ, পার এই প্রিপোজিশনের পরিবর্তে এ বা ও অ্যাপোস্ট্রফি আমরা ব্যবহার করি, এগুলোকে ডিসগাইজড প্রিপোজিশন বলা হয়। যেমন ইট ইজ 6 o'clock, তাহলে এই যে অফটা এর জায়গাতে কি বসেছে? ও অ্যাপোস্ট্রফি। উই ওয়েন্ট অন হান্টিং এর জায়গায় আমরা উই ওয়েন্ট এ হান্টিং বলি। আবার হি কামস হিয়ার থ্রাইস আ উইক, এই থ্রাইস এ উইকটা হচ্ছে ইন কে বোঝাচ্ছে, তাহলে এই যে ইনের জায়গাতে এ বসলো, এটাই হচ্ছে তোমার ডিসগাইজড প্রিপোজিশন। ওকে, আচ্ছা, সো এটা আমরা মোটামুটি বুঝেছি। তোমরা একটু কষ্ট করে তোমাদের যে বন্ধুরা এনরোলড আছে ওদেরকে আরেকবার মেনশন করে দাও, অনেকেই হয়তো চলে গেছে। এটা আজকে তো ক্লাসের কথা ছিল সাজ্জাদ, এটা তো হচ্ছে আজকে 9:30 যে ক্লাসটা হবে এটা আগে থেকেই বলে দিয়েছে। সাবরিন আঞ্জলি থ্যাংক ইউ সো মাচ, রাসেল থ্যাংক ইউ। ওকে, সো আমরা তো এটা বুঝেছি। আরিশা মেহজাবিন বলেছি ইবিএ কোর্সটাতে কি অনেকগুলো ক্লাস হয়ে গেছে? হ্যাঁ বাবা, মোটামুটি ভালোই ক্লাস হয়েছে, আরো কয়েক মাস ধরে চলছে তো। ইবিআই তে তোমার এখন যেটা পড়াচ্ছি পার্ট অফ স্পিচ, এটা বাদে ইবিআই তে আমার আরো কিছু ইংলিশের টপিক পড়ানো বাকি আছে, যেগুলো মূলত শর্ট সিলেবাসে আবার আমি এই পার্টটাতে বলি, শর্ট সিলেবাসে যা যা ছিল এগুলো অলরেডি মোটামুটি ইবিআই তে পড়ানো শেষ, ওখানে এখন ফুল সিলেবাসে জিনিসপত্র পড়াবো। আর এখানে হচ্ছে শুধুমাত্র শর্ট সিলেবাসে জিনিসপত্র পড়াবো। সো তোমরা যদি একই টাইমে দুটাতে এনরোল থাকো অসুবিধা হবে না, কারণ দুটাতে আলাদা আলাদা টপিকে ক্লাস হবে, সেম টপিকে ক্লাস হবে না। ওকে, সো চলো আমরা এখন শুরু করি। আচ্ছা, আহানা বলেছে যে আপু আমি কম্পাউন্ডটা বুঝিনি, আরেকবার বোঝাতে। অবশ্যই কম্পাউন্ডটাতে এখনই যাচ্ছি, একটা সেকেন্ড সময় দাও আমাকে।
ওকে, সো এই জায়গাটাতে আমি মুছে আরেকবার শুরু করি। কম্পাউন্ড প্রিপোজিশনটা হচ্ছে যদি এমন হয় যে আমাদের একটা নাউন, অ্যাডজেক্টিভ কিংবা একটা অ্যাডভার্বের আগে একটা সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে আরেকটা নতুন প্রিপোজিশন গঠিত হচ্ছে, তাহলে কি হচ্ছে, নাউন, অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের পূর্বে সিম্পল একটা প্রিপোজিশন যুক্ত হয়ে যে প্রিপোজিশনটা গঠিত হয় তাকেই আমরা কম্পাউন্ড প্রিপোজিশন বলি। এবং এটা গঠন করার সময় যদি অন প্রিপোজিশন থাকে সেটার জায়গায় বসে এ, বাই প্রিপোজিশন থাকলে সেটার জায়গায় শুধু বি অথবা বিই বসে। তো আমরা উদাহরণ দেখলে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এটা যদি দেখো, এই যে আমরা এটাও মুছে দিই যেহেতু নতুন করে পড়াচ্ছি, নাহলে তোমাদের জন্য একটু ঝামেলা লেগে যেতে পারে। আচ্ছা, তো এখানে দেখো অ্যাক্রস, এ অন শব্দটার সাথে ক্রস শব্দটা যুক্ত হয়ে অ্যাক্রস এই প্রিপোজিশনটা যুক্ত করেছে। অন হচ্ছে আমাদের একটা প্রিপোজিশন, এটার সাথে ক্রস যুক্ত হয়ে একটা নতুন প্রিপোজিশন হয়েছে কি অ্যাক্রস। আবার অন বাই আউট যুক্ত হয়ে হয়েছে অ্যাবাউট, বাই প্লাস হাইন্ড যুক্ত হয়ে হয়েছে বিহাইন্ড। তাহলে এখানে বাইটা দেখো বিই হয়ে গেছে, বাই প্লাস ফোর যুক্ত হয়ে হয়েছে কি বি ফোর। তাহলে এটাই হচ্ছে আমরা বলেছি যে এখানে কি করেছি আমরা, কয়েক ধরনের প্রিপোজিশন যুক্ত করে একটা নতুন প্রিপোজিশন গঠন করেছি। ওকে, আচ্ছা, সো চলো আমরা ডিসগাইজ প্রিপোজিশনটা আরেকবার দেখে আমরা পরবর্তী পড়াতে চলে যাই। তো আমরা যেটা বলেছিলাম, এই যে দেখো ইট ইজ 6 o'clock, 6 o'clock-এর জায়গায় ও ক্লক আমরা বলছি না, এই অফের জায়গায় যে ও বসিয়েছি এখানেই অফটা ডিসগাইজড বা লুকানো অবস্থায় আছে। তারপরে এই যে ওয়েন্ট এ হান্টিং বলেছি, এখানে অন বা টুটা লুকানো অবস্থায় আছে। হি কামস হিয়ার থ্রাইস এ উইক, এখানে এর জায়গাতে ইনটা লুকানো অবস্থায় আছে। তাহলে ডিসগাইজ প্রিপোজিশনটা কি, কোন কোন ক্ষেত্রে অন, অ্যাট, অফ, পার এই প্রিপোজিশনের পরিবর্তে শুধুমাত্র এ বসে বা ও বসে, এগুলোই হচ্ছে কি ডিসগাইজড প্রিপোজিশন বলা হয়ে থাকে। ওকে, সো এটা তো আমরা দেখলাম। এখন লাস্ট এক ধরনের প্রিপোজিশনের কথা জেনে আমরা ইউজেস অফ প্রিপোজিশনে চলে যাব, যেটা ক্লাসের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ওকে, সো এখানে আমরা দেখি ডিট্যাচড প্রিপোজিশন। ডিট্যাচড প্রিপোজিশনটা কি জিনিস, অনেক সময় ইন্টারোগেটিভ প্রোনাউন বা অ্যাডভার্বের বা রিলেটিভ প্রোনাউনের সাথে সম্পৃক্ত প্রিপোজিশন তাদের পুরো, এখানে কি বলছি যে অনেক সময় ইন্টারোগেটিভ প্রোনাউন বা অ্যাডভার্ব কিংবা রিলেটিভ প্রোনাউন বা অ্যাডভার্বের সাথে সম্পৃক্ত প্রিপোজিশন তাদের পূর্বে না বসে বিচ্ছিন্ন হয়ে তাদের পরে বসে, এইরূপ প্রিপোজিশনকে ডিট্যাচড প্রিপোজিশন বলা হয়। তাহলে এই যে রিলেটিভ প্রোনাউন বা ইন্টারোগেটিভ প্রোনাউন, এগুলোকে আমরা কি বলি, হু, হুইচ, হোয়াট, এগুলোই হচ্ছে রিলেটিভ বা ইন্টারোগেটিভ প্রোনাউন। এবং সেন্টেন্সে ব্যবহার অনুযায়ী এগুলো রিলেটিভ বা ইন্টারোগেটিভ অ্যাডভার্বও হতে পারে। সো এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের সম্পৃক্ত যে প্রিপোজিশন গুলো, এগুলো অনেক সময় আলাদা বসে। ডিট্যাচ শব্দটার মানেই হচ্ছে আলাদা। তাহলে যেমন উদাহরণ দেখলে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে, ওয়ের হ্যাজ হি কাম ফ্রম, তাহলে সে কোথা থেকে এসেছে। তাহলে দেখো ওয়ের এর সাথে ফ্রমটা জড়িত না, এখানে আমরা ওয়ের আর ফ্রম একসাথে না করে শেষে বসিয়েছি। আবার হোয়াট ইজ যশোর ফেমাস ফর, তাহলে এই যে যশোরের সাথে তো ওয়াটের সাথে ফরটা যুক্ত, তাই না, হোয়াট ফর, কিন্তু এখানে আমরা ওয়াটের সাথে ফরটাকে আলাদা বসিয়েছি। এই যে আলাদা বসেছে একটা প্রশ্ন করার ক্ষেত্রে, এটাই হচ্ছে ডিট্যাচড প্রিপোজিশন। আচ্ছা, হোয়াট আর ইউ লুকিং ফর, তুমি কি খুঁজছো, এখানেও হোয়াট আর ফরটা হচ্ছে আমাদের ডিট্যাচড হয়ে গেছে প্রিপোজিশনটা, এটাই হচ্ছে আলাদা আলাদা হয়েছে। ওকে, সো এতক্ষণ আমরা যেটা পড়লাম এটা হচ্ছে প্রিপোজিশনের একদম মূল বেসিক আলোচনা। এটা পরীক্ষায় আসবে না, এটা পরীক্ষার জন্য পড়াইও নাই, আমি জাস্ট চেয়েছি যে প্রিপোজিশন সম্পর্কে তোমাদের যে বেসিকটা, এই বেসিকটা যাতে মাথায় ভালোভাবে থাকে। এরপরের যে পার্টটা পড়বো এইটা বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এতটুকু মুখস্থ করারও দরকার নেই, জাস্ট পড়ে রাখলেই হবে একবার, এটা পরীক্ষাতে আসবেও না, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। শেলি রানী অবশ্যই কোয়েশ্চেন সলভিং হবে, আর এটা এইচএসসি এক্সামের জন্য লাগবে না, এটা তোমাদের বেসিকের জন্য। ওকে, আচ্ছা, সো আমরা তো এটা বুঝতে পেরেছি প্রিপোজিশন থেকে কোয়েশ্চেন কিভাবে আসে। প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে হচ্ছে, তোমাদেরকে আমি দেখাতে পারি, আমার এখানে একটা বোর্ডের প্রশ্ন আছে যেটা আমার নেক্সট ক্লাসে সলভ করার প্ল্যান ছিল, সো আমি এটা একটু দেখাই। প্রিপোজিশন থেকে বোর্ডের প্রশ্ন আসে এক্স্যাক্টলি এইভাবে, তোমাকে একটা প্যাসেজ দিয়ে দিবে, ওই প্যাসেজটার মধ্যে 10টা গ্যাপ থাকবে, সেই 10টা গ্যাপে তোমাকে হচ্ছে বসাতে হবে যে কোন প্রিপোজিশনটা বসবে, 10টার জন্য 5 নম্বর বরাদ্দ থাকবে, বুঝেছো? সো এটাই হচ্ছে আমাদের প্রিপোজিশন। আচ্ছা,
ডিট্যাচড প্রিপোজিশনটা আরেকবার বুঝতে চেয়েছো? ডিট্যাচড প্রিপোজিশনটা হচ্ছে যখন একটা প্রিপোজিশন আলাদা বসছে, এই যে আমাদের ইন্টারোগেটিভ নাউন বা অ্যাডভার্বের ইন্টারোগেটিভ প্রোনাউন বা অ্যাডভার্বের সাথে কিংবা রিলেটিভ প্রোনাউন বা অ্যাডভার্বের সাথে বসানোর কথা, সেখানে না বসে আলাদা বসছে, এটাই হচ্ছে আমাদের ডিট্যাচড প্রিপোজিশন। ওকে, আচ্ছা কোনো একটা ঝামেলা হয়েছে, আমি আরেকবার একটু চেষ্টা করি। সো ডিট্যাচড প্রিপোজিশনটা খুবই সহজ, যেটা বললাম মাত্র, যে যখন আলাদা বসছে প্রিপোজিশনটা, তার জায়গা মতো না বসে, সেটাকে আমরা ডিট্যাচড প্রিপোজিশন বলে থাকি। ঠিক আছে, সো চলো এখন আমরা শিখবো আমাদের সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ইউজেস অফ সাম প্রিপোজিশনস, যেটা এইচএসসি পরীক্ষার জন্য একদম 4 স্টার মার্ক, এটা তোমাদের পরীক্ষাতে লাগবেই। এই পার্ট থেকে খুবই মনোযোগ দিয়ে পড়তে হবে এবং খুবই মনোযোগ দিয়ে শিখতে হবে। আমার মনে হয় তোমরা খুবই সহজে এটা বুঝতে পারবে, জাস্ট একটু আমার সাথে সাথে থাকো। ওকে, আমি যথেষ্ট স্লোলি পড়ানোর চেষ্টা করছি, আই হোপ তুমি পারবে। ওকে, আচ্ছা ঠিক আছে। সো চলো, এখানে কিছু মনে রাখতে হবেই না বাবা, যেটা মনে রাখতে হবে এটা আমি বলে দিব। এটা তো তোমার বেসিক ক্লিয়ারেন্সের জন্য ছিল এই পার্টটা। সো বেসিকের পার্টটা তো আমরা শিখে ফেলেছি, এখন বলেই দিচ্ছি যে এই পার্টটা যেখান থেকে মানে এখন থেকে বাকি ক্লাস যতটুকু পড়বো, এটা এইচএস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো খুব ভালো করে এটা পড়ে নাও। ওকে, আচ্ছা সো চলো আমরা দেখি। অনেকে জিজ্ঞেস করছো ইন্টারোগেটিভ প্রোনাউনটা কি। ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে হু, হুইচ, হোয়াট, হোয়ার, এগুলো ইন্টারোগেটিভ। অ্যাডভার্ব এগুলো, রিলেটিভ প্রোনাউন এগুলো সেন্টেন্সে কিভাবে ব্যবহৃত হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। ওকে, তোমরা অনেকে হচ্ছে, আমার মনে হচ্ছে তোমাদের পার্টস অফ স্পিচের বেসিকটাতে একটু সমস্যা রয়ে গেছে, এই জন্য একটু বুঝতে অসুবিধা হচ্ছে। অলরাইট, সো চলো আমরা এখন শুরু করি। সো ইউজেস অফ সাম প্রিপোজিশনস, কিছু কিছু প্রিপোজিশনের ব্যবহার। ফার্স্ট অফ অল আমরা শিখবো অ্যাট এবং ইন এর ব্যবহার। এই ব্যবহারগুলো নিয়ে কনফিউশন লাগে। সো যখন দুটো স্থান থাকবে বা সময় থাকবে, বড় স্থান বা সময়ের পূর্বে ইন বসে এবং ছোট স্থান বা সময়ের পূর্বে অ্যাট বসে। যেমন ফাতিমা লিভস অ্যাট মিরপুর ইন ঢাকা। বা তুমি বলতে পারো যে তুমি এরকম উদাহরণ তোমরাও আমাকে বানিয়ে দিবে। সো আমি আবার আরেকটা উদাহরণ দিতে পারি যে হি উইল কাম হিয়ার। আমরা হি উইল কাম হিয়ার না দিয়ে আরেকটু অন্যভাবে লিখি। আমরা বলি যে হি স্টাডিজ ড্যাশ, আমরা বলতে পারি ড্যাশ ধানমন্ডি ড্যাশ ঢাকা। সো এখানে আগেরটার মতনই ঝটপট করে বলো যে এখানে দুইটা গ্যাপে কি বসবে। আরেকটা উদাহরণ আমরা দিতে পারি যে হি, আচ্ছা তোমরা ঝটপট করে এটার উত্তরটা আগে লেখো, আমরা পরের প্রশ্নটা আরেকবার হচ্ছে লিখে দিচ্ছি। আচ্ছা ফাইরুজ পারভিন জিজ্ঞেস করেছে এটা কি লাইভ চলছে? অবশ্যই এটা লাইভ চলছে। আচ্ছা হাসান জুবার বলেছে আই লিভ ইন বাংলাদেশ এট রংপুর। এই যে উল্টা হয়ে গেছে। সো যখন তুমি রংপুর আর বাংলাদেশের কথা বলছো, রংপুর আর বাংলাদেশের মধ্যে কোনটা বড় কোনটা ছোট, ঝটপট করে আমাকে বলো। ওকে, সো ঝটপট করে আমাকে বলো যে রংপুর আর বাংলাদেশের মধ্যে, রংপুর আর বাংলাদেশের মধ্যে কোনটা বড় এলাকা এবং কোনটা ছোট এলাকা। তাহলেই তুমি বুঝতে পারবে যে কোনটার আগে অ্যাট বসবে কোনটার আগে ইন বসবে। আচ্ছা ইসমাত লিয়া বলেছে অ্যাট আই লিভ ইন ঢাকা ইন বাংলাদেশ, না আই লিভ অ্যাট ঢাকা ইন বাংলাদেশ। তারপর সাইদা মুমতাহিনা আহমেদ বলেছে অ্যাট ধানমন্ডি ইন ঢাকা, ভেরি গুড। খাদিজাতুল কুবরা বলেছো যে খাদিজাতুল কুবরা বলেছো অ্যাট ধানমন্ডি ইন ঢাকা, ভেরি গুড। আবুল হাশেম বলেছে অ্যাট ধানমন্ডি ইন ঢাকা, ভেরি গুড। আয়াত, রাজেশ, আহানা বলেছে আই লিভ অ্যাট রংপুর ইন ঢাকা, না অ্যাট রংপুর ইন বাংলাদেশ। তারপর অ্যাট ঢাকা ইন বাংলাদেশ, ভেরি গুড। তারপরে ইন ঢাকা অ্যাট সিলেট, না এটা তো দুটো সমান এলাকা হয়ে গেল। অ্যাট রংপুর ইন বাংলাদেশ, ভেরি গুড। সাইদপুর অ্যাট সাইদপুর ইন নীলফামারী হয়েছে। ওকে, সো আমরা তো বুঝেছি যে যখনই আমরা একটা দুটো এলাকার কথা বলবো তখন বড় এলাকার আগে বসবে ইন এবং ছোট এলাকার আগে বসবে কি অ্যাট, এবং সময়ের ক্ষেত্রেও সেম, বড় সময়ের আগে বসবে অ্যাট ইন এবং ছোট সময়ের আগে বসবে অ্যাট। যেমন আমরা বলতে পারি ড্যাশ 4 PM ড্যাশ সানডে।
তাহলে এখানে আমাকে বলো যে এখানে কোনটা হবে, ড্যাশ 4 PM ড্যাশ সানডে থাকলে কোনটার আগে ইন বসবে, কোনটার আগে অ্যাট বসবে, ঝটপট করে আমাকে লিখে দাও। ওকে, আচ্ছা ঝটপট করে একটু কমেন্ট করে জানিয়ে দাও যেটা কি হবে, ড্যাশ 4 PM ড্যাশ সানডে। এখানে তুমি বলো যে সময়ের ক্ষেত্রে এখানে কোনটা বসবে, ঝটপট করে একটু আমাকে কমেন্ট করে দাও। আরিশা বলেছে অ্যাট ইন, আবির বলেছে অ্যাট 4 PM ইন সানডে, নীলাঞ্জনা বলেছে অ্যাট 4 PM ইন সানডে, নাহিদা ইসলাম তোমার কমেন্ট আসছে, লামিয়া, জারা, কর্নিয়া, কাজিম, মিতুল, সালসাবিল সবার উত্তর হয়েছে, ভেরি গুড। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে যখন দুইটা সময় থাকবে বা দুইটা স্থান থাকবে, বড় স্থান বা সময়ের পূর্বে বসবে ইন এবং ছোট স্থান বা সময়ের পূর্বে বসবে অ্যাট। আবার আমি যদি এটা বলতাম যে ড্যাশ সানডে ড্যাশ এপ্রিল, তখন দেখো সানডে আর এপ্রিলের মধ্যে, সানডে হচ্ছে একটা বার, এপ্রিল হচ্ছে একটা মাস, এপ্রিল তাহলে বড় সময় মাস, তাহলে এখানে বসবে কি, এখানে বসবে ইন, আর সানডে বার, বার যেহেতু ছোট সময় এখানে বসবে অ্যাট। তাহলে দেখো বড় স্থান বা সময়ের পূর্বে বসবে ইন আর ছোট স্থান বা সময়ের পূর্বে বসবে অ্যাট। এতটুকু আই গেস আমরা সবাই বুঝেছি, প্র্যাকটিসও করেছি। এখন চলো অ্যাট বা ইনের আরেকটা উদাহরণ দেখি বা একটা নিয়ম শিখে নেই। সময়ের পূর্বে যদি ইন ব্যবহার করি তারপরে দা বসে, কিন্তু অ্যাট ব্যবহার করলে দা বসে না। যেমন নাইট, মুন, ডাস্ক, ডন ইত্যাদির পূর্বে অ্যাট বসে, আর মর্নিং, ইভিনিং, আফটারনুন ইত্যাদির পূর্বে ইন বসে। যেমন উই গো টু স্কুল অ্যাট 9 o'clock ইন দা মর্নিং, তাহলে দেখো ইনের পরে আমরা কি করেছি, ইন দা মর্নিং লিখেছি। তাহলে আমাদেরকে কি করতে হবে, যখনই আমরা সময়ের পূর্বে যদি ইন বসাই সেটার পরে আমাদেরকে দা বসাতে হবে, ইন দা মর্নিং। আর অ্যাট বসালে এরপর থেকে আমরা যেটা করব জানো, আমরা চেষ্টা করব যে এই কোর্সগুলো আমাদের এসে চলে আসে আমাদের অ্যাপে নিতে কোর্সগুলো, আর আমরা ফেসবুকে করবোই না। তুমি 10 মিনিট স্কুল অ্যাপেই হচ্ছে এই ক্লাসগুলো লাইভ করতে পারবে, ফেসবুকের গ্লিচের উপরে আমরা ভরসাই করব না। আশা করি এইসব ঝামেলা আর কখনো হবে না। ওকে, সো চলো আমরা চলে যাই পরবর্তী অংশে। এখানে কি দেখছি, উই গো টু স্কুল অ্যাট 9 o'clock ইন দা মর্নিং, তাহলে ইন বসালে তারপর দা বসবে। সো এটা তো আমরা শিখলাম। এখন আমরা দেখব ইন এবং ইনটু এর ব্যবহার। সো কোনো কিছুর ভিতরে অবস্থিত বা স্থিতিশীলতা বোঝালে আমরা ইন বসাই, আর ভিতরে প্রবেশ বা গতিশীলতা বা রূপান্তরিত হওয়া বোঝালে আমরা ইনটু বসাই। সো ইন আর ইনটু এর মধ্যে সবচেয়ে বড় ডিফারেন্সটা হচ্ছে, ইন মানে হচ্ছে স্থিতিশীল, অলরেডি কোনো কিছুর ভিতরে আছে এমনটা বোঝাতে আমরা ইন বসাই, আর গতিশীল কোনো কিছুর ভিতরে যাচ্ছে, কোনো কিছুতে রূপান্তরিত হচ্ছে এরকমটা বোঝালে আমরা ইনটু বসাই। তাহলে ইন মানে হচ্ছে স্থির, ইনটু মানে হচ্ছে গতিশীল। তাহলে যদি একটু উদাহরণ দিই, ধরো আমি এই রুমটার ভিতরে আছি, আই এম ইন দ্য রুম, তার মানে আমি রুমের ভিতরে আছি। আর যদি বোঝাই যে আমি রুমের ভিতরে ঢুকছি, গতিশীল একটা অবস্থা, তখন কি হবে, আই এম গোয়িং ইনটু দ্য রুম। বা ওয়াটার, আমরা কি জানি বলি, আমরা বলি যে আইস টার্নস ইনটু ওয়াটার। তাহলে দেখো যখন আমরা পরিবর্তন কিংবা গতিশীলতা বা প্রবেশ বোঝাই তখন বসবে ইনটু, আর কোনো কিছু স্থিতিশীল অবস্থার ভিতরে আছে এইটা বোঝাতে আমরা ইন বসাই। ওকে, আচ্ছা কাফি আমার একটা প্লেলিস্টের লিংক দিয়েছে, কাফি থ্যাংক ইউ সো মাচ। সো তোমাদের যদি কারো বেসিক ইংলিশ গ্রামারের কোনো টপিকে কনফিউশন থেকে থাকে তোমরা এই প্লেলিস্টটা দেখতে পারো। এইখানে লিটারেলি তোমাদের বেশিরভাগ যেসব মানে লিটারেলি যে কোনো ধরনের গ্রামার টপিক যেটা তুমি ইউ ক্যান থিঙ্ক অফ ওইটার উপরে আমি ভিডিও তৈরি করেছি। সো একটা প্লেলিস্টে সবকিছু পাবে। ওকে, সিনথিয়া বলছি কোন দিন থেকে 10 মিনিট স্কুল অ্যাপে ক্লাস হবে? আমরা অলরেডি ব্যাক এন্ডে কাজ করছি, ইনশাআল্লাহ এই বছর থেকে শুরু করতে পারবো, একটু টাইম লাগে তো চেষ্টা করব এই বছর থেকেই করতে। সো এখানে দেখো, দ্য সিচুয়েশন টার্নড ইনটু আ প্রবলেম, এই ঘটনা অবস্থাটা একটা সমস্যায় পরিণত হলো। দেখো টার্নড ইনটু, ইনটু দিয়ে আমরা কি করছি, পরিবর্তন হচ্ছে এমনটা বোঝাচ্ছি। আবার কি আছে, দে আর ইন দ্য রুম, তারা রুমের ভিতরে আছে, এখানে দে আর ইন দ্য রুম, তাহলে এখানে আমরা তাদের ভিতরে থাকার অবস্থান করার ব্যাপারটা বসিয়েছি। সো আই গেস এটা আমরা বুঝতে পেরেছি যে ইন আর ইনটু এর ব্যবহার কিভাবে হবে। সো চলো এখন আমরা পরেরটা দেখি। প্লেলিস্টের লিংকটা অলরেডি পিন করা আছে, তোমাদের এখানে দেখো পিন করা আছে, তোমরা এখানে পেয়ে যাবে।
আচ্ছা, তারপর এখানে কি আছে, অন, ইন এবং অ্যাট এর ব্যবহার আমরা একটু দেখব। সো আমরা কি করব, দিন বা তারিখের পূর্বে আমরা বসাবো অন, মাস বা পূর্বের বছরে আমরা বসাবো ইন, আর নির্দিষ্ট সময়ের পূর্বে আমরা বসাবো অ্যাট। তাহলে অন, ইন এবং অ্যাট, এটা আমরা একটা পিরামিড দিয়েও বুঝতে পারি। এই পিরামিডটা দেখলে তুমি সহজেই ইন, অন, অ্যাট এর ব্যবহারটা বুঝতে পারবে। তো এখানে তিনটা ধাপ আছে। প্রথমটা হবে ইন, দ্বিতীয়টা হবে অন, শেষেরটা হবে অ্যাট। তো সবচেয়ে বড়, এখানে দেখো এই ফানেলটাতে বা ত্রিভুজটাতে সবচেয়ে উপরের জায়গাটার অংশটা সবচেয়ে বেশি না? তো সবচেয়ে বড় সময় বা সবচেয়ে বড় স্থানের আগে আমরা বসাবো ইন, তারপরে মাঝামাঝি সময় বা স্থানের আগে বসাবো আমরা অন, এবং সবচেয়ে ছোট স্থান বা সময়ের আগে আমরা বসাবো অ্যাট। তাহলে দেখো একটা পিরামিড দিয়ে কিন্তু সহজে, উল্টা পিরামিড দিয়ে সহজেই শিখে যাচ্ছ যে সময় বা স্থান সবচেয়ে বড়টার আগে আমরা বসাবো ইন, মাঝারিটার আগে বসাবো অন, এবং সবচেয়ে ছোটটার আগে বসাবো অ্যাট। তাহলে দেখো উদাহরণটা কি হতে পারে, we will host the program at 4 o'clock on Friday in June। তাহলে দেখো at 4 o'clock on Friday in June, তাহলে খুব সহজে আমরা বুঝতে পেরেছি না? আচ্ছা, ওকে। অন এন্ড ইন ফ্রাইডে এর মধ্যে ডিফারেন্সেস কি? এটা অন আর ইন ফ্রাইডেজ এর মধ্যে ডিফারেন্সের জন্য না, এটা হচ্ছে যে আরো কোনো সময় এখানে উল্লেখ করা আছে কিনা। যদি দুই ধরনের সময় একই সেন্টেন্সে দিয়ে দেয় তখন আমরা কি করব, সবচেয়ে বড় সময়টার আগে বসাবো ইন, ছোট সময়টার আগে বসাবো অ্যাট। আর যদি তিন ধরনের সময় একই সেন্টেন্সে থাকে সেক্ষেত্রে সবচেয়ে বড় সময়ের আগে বসাবো ইন, মাঝারি সময়ের আগে বসাবো অন, সবচেয়ে ছোট সময়ের আগে বসাবো অ্যাট। তাহলে দেখো এখানে আমরা ইন, অন, অ্যাট এর ব্যবহারটা বলেছি, এবং খুব সহজ কিন্তু। তুমি যদি এই একটা পিরামিড শিখে নাও যে শুরুতে বসবে ইন, তারপর বসবে অন, তারপর বসবে অ্যাট, এই একটা শিখলে কিন্তু সহজেই পারবে যেখানে কি হয়েছে। তো আমরা আশা করি এটা বুঝেছি যে সবচেয়ে বড় সময় বা স্থানের পূর্বে বসবে ইন, মাঝারিটার আগে বসবে অন, শেষটার আগে বসবে অ্যাট। সো এখন চলো আমরা দেখি আফটার এবং ইনের ব্যবহার। আফটার এবং ইন এই দুটোর ব্যবহার কি আছে। অতীতকালের ব্যাপক সময় বোঝাতে আমরা আফটার ব্যবহার করি, আর ভবিষ্যৎকালের ব্যাপক সময় বোঝাতে আমরা ইন ব্যবহার করি। খুব সহজ, দেখো they will come to Dhaka in a month, এটার মানে হচ্ছে তারা এক মাসের মধ্যে ঢাকায় আসবে। they will come to Dhaka in a month। আর I went to my village home after a few years, আমি কয়েক বছর পরে আমার গ্রামের বাড়িতে গেলাম। তাহলে দেখো প্রথমটাতে কি, প্রথমটাতে আমি ভবিষ্যৎকালের একটা বড় সময় বুঝিয়েছি a month, তাহলে they will দিয়ে আমরা বুঝছি এটা ফিউচার টেন্সে আছে, এবং a month দিয়ে বুঝছি এটা ফিউচার টেন্সে একটা বড় সময় পরে এটা বোঝাচ্ছে, তাই in a month হচ্ছে ভবিষ্যৎকালের ব্যাপক সময় বোঝাচ্ছে। আমরা আরো কি লিখতে পারি, আমরা বলতে পারি যে we will conduct our live classes in 10 minute school app in a year। তাহলে এক বছরের মধ্যে আমরা 10 মিনিট স্কুলের ভিতরেই আমাদের লাইভ ক্লাস গুলো অ্যাপে করতে পারবো, ফেসবুকে আমাদের আসতেই হবে না। যেমন তোমরা অনেকে বলো না যে ফেসবুকে ক্লাস করতে গেলেও, ফেসবুকে কোর্স করলেও আসলে ফেসবুকে দেখা যায় যে ঘোরাফেরা করতে গিয়ে অনেক সময় নষ্ট হয়। তো সেটাও কিন্তু হবে না, এই প্রবলেমটাও সলভ হয়ে যাবে যদি তুমি আলাদা করে 10ms এর অ্যাপে লাইভ ক্লাস করতে পারো। সো সেখানে হয়তো কমেন্ট বা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আরো সিস্টেম থাকবে, আমরা চেষ্টা করবো সেটা নিয়ে আসার। আর আমরা কি বলছি, যখন আমরা পূর্বের কথা বলছি অতীতের অনেক বড় সময়, সেটা কি I went to my village home after a few years। তাহলে অতীতকালে বড় সময়ের পর বোঝাতে আমরা আফটার ব্যবহার করব, ভবিষ্যৎকালে বড় সময়ের পর বোঝাতে আমরা ইন ব্যবহার করব। সো ইন এবং আফটার এরটা আমরা আই গেস বুঝতে পেরেছি। ওকে, সো এখানে আমরা একটু দেখি ইন এবং উইদিন। ইন আর উইদিন জিনিসটা কি, ভবিষ্যৎকালে ব্যাপক সময়ের শেষ মুহূর্ত বোঝাতে আমরা ইন বোঝাই, আর সেই সময় উত্তীর্ণ হওয়ার পূর্বে বোঝাতে আমরা উইদিন বসাই। যেমন আই নিড টু কমপ্লিট দিস প্রজেক্ট ইন এ মান্থ, এটার মানে হচ্ছে এক মাস সময়টা শেষ হয়ে যাবে, তারপর আমাকে এটা জমা দিতে হবে। তাহলে এটা বলছি যে এটা আমাকে শেষ করতে হবে কি, এই ব্যাপক যে সময়টা আছে এটার শেষ মুহূর্তের আগে, অর্থাৎ ইন এ মান্থ মানে হচ্ছে এক মাস তো অনেক বড় একটা সময়, এইটার শেষ হয়ে যাওয়ার আগে বা এটার শেষ মুহূর্তে আমার কাজটা শেষ হতে হবে। ডেডলাইনটা বোঝাচ্ছে যে ইন এ মান্থ আই নিড টু কমপ্লিট দিস প্রজেক্ট ইন এ মান্থ।
আর আমরা যদি বলি ইউ হ্যাভ টু সাবমিট দ্য পেপার উইদিন আ উইক, এটার মানে হচ্ছে এই সপ্তাহের মধ্যেই, তার মানে এই সপ্তাহ শেষ হয়ে যাওয়ার আগেই তোমাকে দিতে হবে। এখানে প্রথমটাতে বোঝানো হচ্ছে এই সময়ের শেষ মুহূর্ত, তার মানে এক মাস শেষ হয়ে যাওয়ার শেষ মুহূর্তটাকে ইন এ মান্থ দিয়ে বোঝাচ্ছি। আর ইউ হ্যাভ টু সাবমিট দ্য পেপার উইদিন আ উইক মানে বোঝাচ্ছে যেটা তুমি 3 দিনেও জমা দিতে পারো, 4 দিনেও জমা দিতে পারো, কিন্তু 7 দিন শেষ হওয়ার আগে তোমাকে জমা দিতে হবে, 7 দিনের পূর্বে জমা দিতে হবে, এটাই হচ্ছে উইদিন এ উইক, এটা আমরা এখানে বোঝাচ্ছি। ওকে, অলরাইট, আমরা তো উদাহরণ দেখাচ্ছি। ফাহিম শাহরিয়ার, ইফতেখার হোসেন বলছে ডিসকর্ড ইজ রিয়েল ওনলি, ডিসকর্ড আসলে অনেক ভালো, আমার নিজের ডিসকর্ড আসলে অনেক পছন্দ। আচ্ছা, এখানে যারা বলছো যে এক স্লাইড থেকে পরের স্লাইডে গেলে মনে হচ্ছে আগের স্লাইডটা ভুলে যাচ্ছি, তোমরা যেটা করবে, আমি তো লেকচার শিটটা দিয়ে দিব, লেকচার শিটটা একবার রিডিং করলে ক্লাসে বুঝেছো, লেকচার শিটে দেখেছো, তখন গিয়ে একদম কমপ্লিটলি এটা মনে থাকবে। আর একটা জিনিস হচ্ছে এখানে উদাহরণগুলো দেয়াই হচ্ছে এই কারণে, আচ্ছা এখানে উদাহরণগুলো দেয়াই আছে এই কারণে যে আমরা খুব ভালো করে যাতে পরবর্তীতেও মনে রাখতে পারি যে ব্যবহারটা কি করতে হয়। আচ্ছা, ওকে, আরেকবার একটু বলি যে ভবিষ্যৎকালে ধরো তোমাকে 1 মাস সময় দেয়া হয়েছে, এই 1 মাস সময়ের শেষ মুহূর্তটা আমি বোঝাচ্ছি ইন দিয়ে। ইন হচ্ছে ডেডলাইনের একদম, ধরো তোমার 12 AM হচ্ছে ডেডলাইন, যে রাত 12টার মধ্যে কিছু জমা দিতে হবে, এই রাত 12টার মধ্যে জমা দেওয়াটাকে বোঝায় ইন দিয়ে। আর ধরো তোমাকে বলেছে রাত 12টা, কিন্তু তুমি জমা দিতে 9টায়ও জমা দিতে পারবে, 9 PM এও জমা দিতে পারবে, 10 PM এও জমা দিতে পারবে, এটাই হচ্ছে উইদিন। উইদিন 10 PM মানে হচ্ছে এই সময়টার মধ্যে 12টার আগে তুমি যে কোনো সময় এটা জমা দিবে। আর ইন 12 AM মানে হচ্ছে একদম 12 AM এই জমা দিবে, এটাই আমরা বোঝাচ্ছি। ওকে, অলরাইট, ইন উইদিনটা আরেকবার বুঝিয়েছি, আশা করি এটা ওকে। ঠিক আছে, চলো আমরা হচ্ছে পরের অংশটাতে দেখি। অনেকে আমাকে জিজি বলেছে, জিজি মানে তো গুড গেম। আচ্ছা, আদিব বিন ইকবাল বলেছে টেনএমএস এ ডিসকর্ড আছে কি? টেনএমএস এর ইন্টারনাল টিমস, যেমন আমরা কন্টেন্ট টিম প্রতিদিন ডিসকর্ডে একটুখানি কাজ করি, আমাদের কাজগুলো হয় যে কন্টেন্ট টিমে আমরা প্রথমে ডে স্টার্ট মিটিং করি ডিসকর্ডে, তারপরে আমরা সুন্দর করে গিয়ে ডিসকর্ডে বিভিন্ন চ্যানেলে আলাদা আলাদা ভাবে কাজ করি। সো ডিসকর্ডে আমরা ব্যবহার করে থাকি গেম খেলার জন্য না। ওকে, সো চলো আমরা হচ্ছে ইন বাই বিফোর এর ব্যবহারটা একটু দেখে নিই। ভবিষ্যৎকালের ব্যাপক সময়ের পূর্বে আমরা ইন বসাই, নির্দিষ্ট সময়ের পূর্বে আমরা বাই কিংবা বিফোর বসাই। উদাহরণটা একটু দেখো, মাই এক্সামিনেশন উইল ফিনিশ টুডে বাই অর বিফোর 12 PM। তাহলে এখানে দেখো আমরা কি করছি, নির্দিষ্ট সময়, 12 PM টা তো একটা নির্দিষ্ট টাইম, এই নির্দিষ্ট টাইমটা বোঝানোর জন্য আমরা কি করছি, বাই কিংবা বিফোর ব্যবহার করছি। তাহলে মাই এক্সামিনেশন উইল ফিনিশ টুডে বাই 12 PM বা বিফোর 12 PM, এটা মানে হচ্ছে 12টার আগেই বা 12টার মধ্যেই আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। আর মাই বিজনেস উইল টেক অফ ইন এ মান্থ, এখানে দেখো এ মান্থ, 1 মাস বলেছে, এটা কি নির্দিষ্ট? 30 দিনও বলি নাই, একটা নির্দিষ্ট সময়ও বলি নাই, জাস্ট বলেছি ইন এ মান্থ, এটা মানে হচ্ছে আমার ব্যবসাটা মাসখানেকের মধ্যে দাঁড়িয়ে যাবে। তাহলে মাই বিজনেস উইল টেক অফ ইন এ মান্থ, এই ইনটা আমরা একটা ব্যাপক সময় জিনিসটা একটু বুঝাই। ব্যাপক সময় মানেই হচ্ছে অনেক সময়, যেটা নির্দিষ্ট করা নেই, দিন কত দিন, ঘন্টা কত ঘন্টা, সময় কয়টা, এগুলি নির্দিষ্ট করা নেই। এ মান্থ হতে পারে একটা ব্যাপক সময়, এই ইয়ার হতে পারে একটা ব্যাপক সময়। আর নির্দিষ্ট সময় বলতেই আমরা বুঝাই 12 PM 10 AM, তাহলে এগুলো হচ্ছে কি আমাদের নির্দিষ্ট সময়। তো আমি আশা করে বুঝেছি যে ব্যাপক সময়ের আগে আমরা বসাবো কি ইন, আর নির্দিষ্ট সময়ের আগে আমরা বসাবো বাই কিংবা বিফোর। ওকে, আচ্ছা, তারপরে আমরা চলে যাই পরের অংশটাতে। এখানে আমরা দেখবো ইন, অন এবং টু এর ব্যবহার। সো আমাকে একটু বলো যে তোমরা কোন জায়গাটাতে বুঝো নাই, এটা একটু ঝটপট করে কমেন্ট করো যে কোন জায়গাটাতে তোমরা বুঝো নাই, আমরা সেটা দেখছি। আর একটু ধীরে পড়াতে বলছো, আমি কিন্তু যথেষ্ট ধীরে পড়ানোর চেষ্টা করছি, আরো ধীরে পড়াচ্ছি, অসুবিধা নাই। সো যেহেতু অনেকেই আছে,
চক্রবর্তী সৈমন্তী বলেছো যে আপু পুরো একটা টপিক শেষ করে লেকচারশিট দেবেন নাকি প্রতি ক্লাস পরপর, এটা একটু তোমরা বলো যে আমরা কি প্রত্যেক ক্লাস পরপর দিয়ে দিব নাকি আমরা প্রতি ক্লাস শেষ করে ওই ক্লাসের মানে পুরো টপিক শেষ করে লেকচারশিটটা দিব নাকি যতটুকু পড়ানো হয়েছে ততটুকু লেকচারশিট ওই দিন দিয়ে দিব, এটা একটু তোমরা কমেন্ট করে জানাও, আমরা সেটাই করার চেষ্টা করব। ওকে, আচ্ছা লাইভটা তো চলছে এখনো, দুইবার লাইভ কেটে গেছে তো আমার এখন ভয়ই লাগে যে আসলে লাইভ চলছে কি চলছে না। আচ্ছা আমি দেখছি যে টপিক শেষে একসাথে বলেছে। ওকে 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 আচ্ছা ঠিক আছে, সো আমরা দেখি যে ইন অন এবং টু এর ব্যবহার। সো ইন অন টু জিনিসটা কি এইটা আমি একটু বলি, যে ধরো এটা হচ্ছে কোনো কিছু একটার সীমানা, হ্যাঁ এই সীমানার মধ্যে কোনো কিছু আছে এটা আমরা বোঝাই ইন দিয়ে, এই সীমানার বাহিরে কিছু একটা আছে এটা আমরা বোঝাই টু দিয়ে, এবং এই সীমানার উপরে একদম এক্স্যাক্টলি সীমানা বরাবর কিছু আছে এটা আমরা বোঝাই অন দিয়ে। তাহলে ইন অন এবং টু এর ব্যবহারটা কি বুঝেছো, যে সীমানার ভিতরে থাকলে ইন, সীমানার বাহিরে বোঝাতে টু, আর সীমানার উপরে বোঝাতে অন। তাহলে আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা সবাই পার ক্লাস বা ক্লাস ওয়াইজ লেকচার শিট চেয়েছো, ঠিক আছে আমরা ক্লাস ওয়াইজ লেকচার শিট দিয়ে দিব। তো আমরা এখন দেখি পঞ্চগড় ইজ টু দ্য নর্থ অফ ঢাকা, তাহলে ঢাকার উত্তরে পঞ্চগড় অবস্থিত, টু আছে মানে কি ঢাকার সীমার বাহিরে পঞ্চগড় অবস্থিত, এমনটা আমরা বোঝাচ্ছি। ঢাকা ইজ নর্থ টু দ্য নর্থ অফ সরি পঞ্চগড় ইজ টু দ্য নর্থ অফ ঢাকা, এখানে ঢাকার সীমানার বাহিরে বোঝাতে আমরা টু বসিয়েছি। ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা, ঢাকা একদম বুড়িগঙ্গার সীমানার উপরেই অবস্থিত, এটা আমরা অন দিয়ে বুঝিয়েছি। আর ঢাকা কলেজ ইজ ইন ঢাকা, তাহলে ঢাকা কলেজ ঢাকার ভিতরে অবস্থিত, এটা আমরা ইন বুঝিয়েছি। সো আশা করি ইন অন টু এর ব্যবহারটা সঠিকভাবে বুঝতে পেরেছো, এটা একটু আমাকে জানাও। আচ্ছা ওকে, পঞ্চগড় থেকে আরিফ শাহরিয়ার অলরেডি এসেছে, এটা আমাকে বলেছে। সবাই বেশিরভাগ ক্লাস চেয়েছো, ক্লাসটা আমরা দিব। টু দ্য নর্থ অফ, এই যে দ্য নর্থ অফ লিখেছি এটার জন্য অফ হয়েছে, দ্য নর্থ অফ মানে হচ্ছে ঢাকার উত্তরে অবস্থিত। ওকে ওকে, তারপরে আমরা দেখি সিন্স ফ্রম এবং ফর। সিন্স ফ্রম এবং ফর এর ব্যবহারগুলো কি, নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বা ফ্রম এবং ব্যাপক সময়ের পূর্বে ফর বসে। অ্যাগেইন ব্যাপক সময়কে যেখানে আমরা সময়টা উল্লেখ করছি না, নির্দিষ্ট সময় মানে হচ্ছে উল্লেখ করছি। যেমন দেখো সিন্স দ্বারা শুধু অতীতে নির্দিষ্ট সময় এবং ফ্রম দ্বারা সব টেন্সের সময় বোঝানো হয়। যেমন আমরা যদি বলি আই হ্যাভ বিন স্টাডিং সিন্স দ্য মর্নিং, তাহলে দেখো দ্য মর্নিং আমরা সকালটা তো নির্দিষ্ট করে দিয়েছি যে আজকে সকাল থেকে আমরা পড়ছি, তাহলে আই হ্যাভ বিন স্টাডিং সিন্স দ্য মর্নিং। আর আই হ্যাভ বিন স্টাডিং ফর 6 আওয়ার্স, এই 6 আওয়ার্সটা কয়টা থেকে কয়টা নির্দিষ্ট করা নাই, সকাল থেকে বিকাল নির্দিষ্ট করা নাই, জাস্ট বলেছি 6 ঘন্টা। তাহলে এ মান্থের মতনই, বা এ মান্থ, এ ডে, সাম আওয়ার্স, 6 আওয়ার্স, তাহলে দেখো এইগুলিতে কিন্তু নির্দিষ্ট কোনো টাইম বলা নাই, নির্দিষ্ট দিনের নাম, বারের নাম, তারিখ বলা নাই, সময় ঘন্টা থেকে ঘন্টা বলা নাই, এগুলি সবই হচ্ছে ব্যাপক সময়। সো আমরা বলছি আই হ্যাভ বিন স্টাডিং সিন্স দ্য মর্নিং আর আই হ্যাভ বিন স্টাডিং ফর 6 আওয়ার্স। ফরটা কি ব্যাপক সময়ের পূর্বে বসে আর নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বসে। সো আমরা এটাও বলতে পারতাম যে আই হ্যাভ বিন স্টাডিং সিন্স 12 AM, তখনও কিন্তু এটা সঠিক হতো। যেমন আমি এখানে একটু লিখে দিই I have been studying since 12 AM, এটাও কিন্তু সঠিক হতো। ওকে আচ্ছা, সো আমি একটু দেখি যে তোমাদের আজকে ক্লাসে আমার আর পড়ানোর প্ল্যান কতটুকু। আসলে আরো ভালোই বাকি আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের আগ পর্যন্ত আজকে পড়ানোর প্ল্যান ছিল, তাহলে আর নিয়ম বাকি আছে 1 2 3 4 5 5টা। তোমরা কি আজকে পড়তে চাও নাকি নেক্সট ক্লাসে পড়তে চাও, এটা আমাকে বলো। আজকে যেহেতু প্রথম ক্লাস, আমি প্রথম ক্লাসে তোমাদেরকে ওভারওয়েলম করে ফেলতে চাচ্ছি না, বাট এইটুকু সহজ, এই বিটুইন আর অ্যামং এর নিয়মটা আরেকবার বোঝাই। ওকে আচ্ছা, একদম কিন্তু 1 ঘন্টার ক্লাস নিয়েছি, এখনই যদি বলো যে আজ থাক আপু নেক্সট ক্লাসে, তাহলে কি হলো?
আচ্ছা, আজকের ক্লাসে তাহলে এতটুকুই থাক। আমাকে তোমরা একটুখানি ফিডব্যাক দাও। যেমন আমি অলরেডি একটা ফিডব্যাক পেয়েছি যে ক্লাসে আরেকটু ধীরে পড়ালে ভালো হয়। আমার যেটা মনে হয় যে ক্লাসের স্পিডটা ঠিক আছে, বাট যেহেতু আজকে প্রথম ক্লাস ছিল, প্রথম ক্লাসের জন্য তোমাদের স্পিডটাতে ক্যাচ আপ করতে একটু টাইম লাগবে। কারণ এর চেয়েও যদি স্লোলি পড়ে, এক একটা টপিক পড়াতে 4-5টা ক্লাস লাগবে, তখন তো তোমরা আবার দেখবে যে একই অনেকগুলো ক্লাস ধরে একই টপিক পড়ছো, তোমাদেরই হচ্ছে অনেক বোর লাগছে। আচ্ছা, সো না আজকে বেশি আর পড়াবো না, নেক্সট ক্লাসে বাকিটা পড়িয়ে দিব। এই যে বিটুইন অ্যামং থেকে শুরু করে একদম প্র্যাকটিস পর্যন্ত, অসুবিধা নাই। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে সিন্সের স্লাইডটা আবার বুঝতে চেয়েছো, আরেকবার আমি সহজে বুঝিয়ে দিই, আমার মনে হয় তোমরা সহজেই বুঝতে পারবে। সিন্স হচ্ছে যখন আমরা কোনো সময়কে নির্দিষ্ট করে দিব, যেমন 12 PM, মর্নিং, তারপরে নুন, এগুলো হচ্ছে আমরা একটা সময়কে নির্দিষ্ট করে দিচ্ছি, তখন বসবে সিন্স। আবার ফ্রমও বসতে পারে, সিন্স বা ফ্রম একই অর্থ প্রকাশ করছে, সিন্স মানে ফ্রম, এই দুটো আমরা বসাতে পারি। আর যখন আমরা অনির্দিষ্ট সময়, যেমন 6 ঘন্টা, কোন 6 ঘন্টা আমি জানি না, 1 মাস, কোন 1 মাস আমি জানি না, একদিন, কোন দিন জানি না, সো এরকম অনির্দিষ্ট ব্যাপক সময় বোঝালে আমরা ফর ব্যবহার করি। নির্দিষ্ট সময় বোঝালে সিন্স, অনির্দিষ্ট সময় বোঝালে ফর ব্যবহার করে থাকি। সো আই গেস এটা আমরা বুঝেছি। আচ্ছা, ওকে, সো আমরা একটু ঝটপট করে আমাকে বলো যে তোমরা ঝটপট করে আমাকে বলো যে তোমরা ক্লাসে তোমাদের আর কি কি ফিডব্যাক আছে। ক্লাসের ফিডব্যাক ক্লাসেই নিয়ে যাই। তাহলে তোমাদের কি টপিক গুলোকে আরো সহজ করে বোঝানো দরকার, নাকি আরো উদাহরণ দরকার, নাকি আর একটু ধীরে পড়ালে ভালো হয়? যেটা অলরেডি বলেছো, আমি চেষ্টা করব ধীরে পড়ানোর। তারপর হচ্ছে তোমাদেরকে আমি হচ্ছে দিয়ে দিব, কি বলে, লেকচার শিট দিয়ে দিব, যে আরেকবার রিডিং করলে আমার বিশ্বাস যে তোমাদের কনফিউশন আরেকটু কমবে। ওকে, আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে যে তোমাদের সকাল থেকে অনেক বেশি ক্লাসেস থাকে, তো রাতে আস্তে আস্তে তোমাদের ব্রেইনটা একটু ওভারওয়েলমড হয়ে যায়, একটু এই যে একটা নতুন শব্দ শিখে যাও, ইংলিশ ক্লাসে আমরা নতুন নতুন শব্দ শিখবো প্রচুর পরিমাণে। ওভারওয়েলম মানে হচ্ছে অনেক কিছু দিয়ে ধোঁয়াশা করে দেয়, ওভারওয়েলম মানে হচ্ছে বেশি হয়ে গেছে, এরকম একটা ফিলিং। সো আমার মনে হয় যে তোমরা সবাই একটু ওভারওয়েলমড আজকে, যেহেতু নতুন নতুন কোর্সটা শুরু হয়েছে। একটুখানি প্র্যাকটিস করতে থাকো, ক্লাস করতে করতে। আই হোপ নেক্সট ক্লাসটা যখন করবো ততক্ষণে তোমাদের ব্রেইনে আরেকটু জায়গা হবে। মায়েশা তাফান্নুম ভুইয়া বলেছে ক্লাসে আরেকটু কুইজ থাকলে ভালো হবে। ইমন বলেছে উদাহরণ আরো বেশি দিলে ভালো হবে। ওকে, তারপরে গালিব বলেছে আলু উদাহরণ দিলে ভালো হবে। সিয়াম বলেছে আর একটু স্লো হলে ভালো হয়। ঠিক আছে, ওকে। সো স্লাইডটা কখন দিবেন? আমি স্লাইডটা এখনই সেভ করে যতটুকু পড়িয়েছি এটা দিয়ে দিব, চিন্তার কারণ নাই। আর নেক্সট ক্লাসে যেটা করবো, প্রিপোজিশনের পুরো স্লাইডটা একবারে দিব, তাহলে তোমাদের প্রিপোজিশনের পুরো স্লাইড একবারে পেতে সুবিধা হবে। আচ্ছা, ওকে, আর একটু এক্সপ্লেইন করব স্লোলি। ঠিক আছে, ইংলিশ ক্লাস সকালে হলে ভালো হয়, এটা আমি চেষ্টা করব সকালে তোমাদের ক্লাস দেওয়া যায় কিনা। অল রাইট, তারপর পারিশা বলেছো, থ্যাংক ইউ পারিশা। আচ্ছা, থ্যাংক ইউ সাবরিন। ওকে, লাইভটা কাটা গিয়েছে, এটার জন্য আমি খুবই দুঃখিত। হোপফুলি নেক্সট ক্লাস থেকে এই প্রবলেমটা হবে না। এক্সাম্পল আরো বেশি দিব। একটা টপিক পড়ার পর এক্সাম না, আমি যেটা প্ল্যান করেছি সেটা হচ্ছে 2টা ইংলিশ টপিক যখন হয়ে যাবে তখন আমরা একটা টেস্ট পেপার সলভিং ক্লাস করব, অর্থাৎ ওই ক্লাসটাতে শুধু ওই 2টা পেপারের উপর আমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করব। এবং তোমাদেরকে যদি আমি আরেকবার প্ল্যানটা দেখাই, তোমরাও বুঝবে যে এটাই কিন্তু আসলে আমার ইনিশিয়াল যে উদ্দেশ্য সেটাতেও আছে। আমি একটু জুম ইন করে দেখাই। দেখো, এখানেও কিন্তু প্ল্যান আছে যে যখন প্রিপোজিশন এবং গ্যাপ ফিলিং উইথ ক্লুজ শেষ হয়ে যাবে, তারপর আমরা ক্লাস 1 এবং 2 এর উপরে টেস্ট পেপার সলভিং ক্লাস নিব। তারপর আবার কমপ্লিটিং সেন্টেন্স মডিফায়ার হয়ে গেলে আমরা কমপ্লিটিং সেন্টেন্স আর মডিফায়ারের উপরে কি নিব, টেস্ট পেপার সলভিং ক্লাস নিব। এরকম প্রত্যেক 2টা টপিকের পরে আমরা একটা করে টেস্ট পেপার সলভিং এর ক্লাস নিব। সো আই হোপ এটা নিয়ে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তাহলে বন্ধুরা, আজকে ক্লাসে আমরা অনেক কিছু পড়েছি, অনেক কিছু শিখেছি। প্রথম ক্লাস ছিল, তোমাদের সাথে পরিচিত হয়েছি, এবং আমি আশা করি এটা একটু তোমাদেরকে বলি, প্রত্যেকটা ব্যাচেরই আসলে নিজস্ব কিছু ধরন থাকে। এর আগে আমি এইচএসসি 2021 পড়িয়েছি, এসএসসি 2021 পড়িয়েছি, ইবিআই কোর্সে পড়িয়েছি। সো যেটা হয়, প্রত্যেকটা ব্যাচেরই নিজস্ব কিছু ধরন থাকে, সেই অনুযায়ী পড়াতে হয়। সো তোমাদের সাথে যেহেতু আজকে আমার প্রথম পরিচয়, আমি আশা করি তোমাদের যেভাবে পড়লে সবচেয়ে বেশি উপকার হবে সেভাবেই আমি পড়াতে পারবো। তোমরাও আমাকে হেল্প করো, আমিও তোমাদেরকে হেল্প করবো। অল রাইট, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে প্লিজ তোমরা সবাই জয়েন করো, যারা ছিলে 550 জন সবাই। আমরা খুব ভালো করে প্রিপোজিশনটা শেষ করে কিছু প্রশ্ন প্র্যাকটিসও করবো তোমাদের সাথে। তাহলে দেখা হবে পরের ক্লাসে। অনেক ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।